আগের দিন কত সিরিয়াল পর্যন্ত গেছিলাম? স্যার কত সিরিয়াল পর্যন্ত বলতে চাচ্ছিলাম যে আইডি নাম্বার কত পর্যন্ত আমার সাথে এনগেজ করছিলাম? আইডি খুব সম্ভবত হচ্ছে স্যার, আইডি হচ্ছে আপনার ঠিক আছে, আজকে 18 পর্যন্ত মেবি স্যার। অ্যাট লিস্ট 20 এর উপরে যাওয়ার। আচ্ছা, হ্যাঁ আজকে 21 ওরকমই থেকে ছিল শুরু, আর ওকে? কি। জি স্যার, 21 থেকে শুরু করেন। ঠিক আছে, 21 কে আছেন কি? 21 আইডি নাম্বার? জি স্যার। জি স্যার, কি নাম? জোবাইদুর রহমান। জি স্যার। জোবাইদুর থাকবা। জোবাইদুর রহমান, লাস্টে কি জিসান নাকি? জি স্যার। ওকে, আইডি 22, টোয়েন্টি 24, মেহরাব। জিসান, সরি, জোবাইদুর, মেহরাব, আর আরেকজনকে 25 কে নাই? না স্যার, 25 মেবি 26? এখন 26 আছে স্যার। ওকে, 26। জি 26 স্যার। কে? স্যার আমি। ঠিক আছে, তাহলে 25, 6 আর হচ্ছে, আচ্ছা ওকে, আচ্ছা হচ্ছে হুমায়রা। আচ্ছা, হুমায়রা, জোবাইদুর, আর একটা হচ্ছে কি নাম যেন ছিল 24? মেহরাব। যাই হোক, মেহরাব, হুমায়রা এন্ড জোবাইদুর। জি স্যার। আমরা এই তিনজন এই স্লাইডটা পড়তে আমাকে একটু সাহায্য করবা, ঠিক আছে? পুরো তো লাগে করতে, আচ্ছা স্যার। মানে পড়াইতে। যাই হোক, এই জন্য হয়তো আপনাদের সাহায্যটা একটু নিব। আচ্ছা, আমরা একটু পড়ায় চলে যাই একবারে। আর পড়ায় যাওয়ার আগে আগের গুলাকে একটু মাথায় নিয়ে আসেন, সবাই নিয়ে আসার চেষ্টা করেন। আপনারা তিনজন একটু বেশিভাবে চেষ্টা করেন, কারণ জিজ্ঞেস আপনাদেরকেই করব। আর বাকিরাও চেষ্টা করেন যে কাউকে যে কোনো সময় আমি জিজ্ঞেস করতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে করছি, এই পুরা সেমিস্টার জুড়ে যেটা করব বা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কাজটা হচ্ছে ডাইং করা বা রং করা, কালারেশন করা। এবং কালারেশন বলতে কি বুঝি আমরা সেটা আমরা বুঝতে পারছি আগে থেকেই, হয়তো বা বুঝতে পারছি যে মেইনলি কাজটা হচ্ছে ডাইস পার্টিকেল গুলাকে ফেব্রিকের মধ্যে বা ফাইবারের মধ্যে বা টেক্সটাইল ম্যাটেরিয়ালের মধ্যে বসায় দেওয়া করা, সেটা যে কোনো উপায়ে হোক না কেন। এখন এই অ্যাটাচ করতে যেই আমরা নানা ধরনের জিনিস শিখতেছি বা নানা ধরনের জিনিস কখনো 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 সে স্পেশাল কোনো কোয়ালিটি শো করে। স্পেশাল বলতে বললাম যেটা যে কখনো কখনো তার যেটার সাথে অ্যাটাচ হচ্ছে তার সাথে একটা ন্যাচারাল সম্পর্ক থাকতে পারে। ন্যাচারাল সম্পর্ক না থাকলেও সমস্যা নেই, দেখা যায় যে আমরা টাইম কন্ডিশন দেওয়ার মাধ্যমে ন্যাচারাল অ্যাট্রাকশন না থাকলেও অ্যাট্রাকশনটা ক্রিয়েট করতে পারে, আর্টিফিশিয়াল একটা অ্যাট্রাকশন, প্রিফারেন্সিয়াল অ্যাট্রাকশন। আবার এরকম ক্ষেত্রেও দেখা গেছে কিছু কিছু ন্যাচারাল অ্যাট্রাকশন থাকার কারণে যে আমাদের কি হচ্ছে 50% ডাইস খুবই অল্প সময়ের মধ্যে চলে যাচ্ছে, সেটাকে আমরা একটা কথা বলছি বা একটা নাম ডাইভার থেকে ইয়ার মধ্যে ফেব্রিকের মধ্যে, তখন দেখা যাচ্ছে যখন টাচ করতেছে তখন তাকে একটা নাম দিচ্ছি, যখন ভেতরে প্রবেশ করতেছে একটা নাম দিচ্ছি, বের হয়ে চলে। স্যার কথা হচ্ছে প্রচুর সেটাকে আমরা বাফার একটা নাম করতেছে দিচ্ছি, স্যার, হয়তো আপনার তাদের নেট কানেকশন মেবি আনস্টেবল। কানেকশন আনস্টেবল হতো, আমার কিছু করার নাই স্যার। এখন ঠিক হয়েছে স্যার। আচ্ছা, একটু সময় নেই, স্যার আপনার কথা স্যার অনেক বেজে বেজে আসতেছে। আসছিল আর কি। এখন কি ঠিক হয়েছে? হ্যাঁ স্যার, এখন ঠিক জবাই হয়েছে কথা বুঝতে মোটামুটি। পারছো এখন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। চাচ্ছিলাম যে আমরা এই যে আমাদের আজকের না পুরো সেমিস্টার জুড়ে আমার কাজটাই হচ্ছে যে তোমাদেরকে শেখানো কিভাবে আসলে কালার পার্টিকেল গুলা বা ডাইস পার্টিকেল গুলা ডাইবার থেকে ফেব্রিকে বা ফাইবারে বা টেক্সটাইল ম্যাটেরিয়ালে ট্রান্সফার হয়। এই ট্রান্সফারটা করতে যে আমরা নানা ধরনের জিনিস শিখেছি বা আরো শিখবো, কিছু কিছু সম্পর্কে জানছি যে ফাইবারের সাথে একটা ডাইস পার্টিকেলের একটা ন্যাচারাল অ্যাকশন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো ডাইং কন্ডিশন যেগুলোকে আমরা বলছি সেই ধরনের কন্ডিশনগুলো দেওয়ার কারণে নিচ্ছি। আবার এরকম হয় যে ন্যাচারাল অ্যাট্রাকশন থাকার কারণে হয়তো
যখন কাজ করে সেটাকে আমরা একটা কথা বলছি, যখন ভেতরে প্রবেশ করে একটা নাম দিয়েছি, আবার হয়তো বা ভেতরে যখন তারা স্প্রেড করছে তখন সেটার একটা নাম দিয়েছি। নানা ধরনের জিনিসপত্র আমি শিখছি, সোজা কথা। এখন আগের ওই জায়গা থেকেই যদি আমি বলি, আমরা ধরে নিছিলাম যে সর্পশন হয়। সর্পশন হয় অর্থাৎ ভেতরে প্রবেশ করে বা অ্যাটাচমেন্টের জন্য যে কোনো কাজই আমরা হয়তো করি। কার কার অ্যাটাচমেন্ট, এটা সবসময় মাথায় রাখতে হবে। অ্যাটাচমেন্টটা কার কার? জোবাইদুর, জোবাইদুর স্যার ফাইবার কোনো আর ছোট কোনো নাম ডাই নাই? পার্টিকেলস। জি স্যার। জিসান, ওকে জিসান। জিসান সেটা হচ্ছে কি ফাইবার এবং ডাইস পার্টিকেল। জি স্যার। ওকে, হ্যাঁ, টেক্সটাইল ম্যাটেরিয়াল যদি আমরা বলি, তারপর আসলে ব্যাপারটা কিন্তু ফাইবারের মধ্যে। আগের দিন হয়তো বলছিলাম যে যদি একটা গার্মেন্টস এর কথা বলি, সেটাও কিন্তু ফেব্রিক দিয়ে তৈরি, ফেব্রিকটা ইয়ার্ন দিয়ে তৈরি, ইয়ার্নটা ফাইবার দিয়ে তৈরি। অর্থাৎ অ্যাটাচমেন্টটা মেইনলি আসলে ফাইবার এবং ফেব্রিক, সরি, ডাইস পার্টিকেলের মধ্যেই হবে। এখন এই যে ব্যাপারটার কথা বললাম, এবং এই ডাইস পার্টিকেল গুলো প্রথমে কোথায় থাকবে? ডাইবাতে। ডাইবার থেকে যাবে কোথায়? ফাইবারে, নাকি? জি স্যার। মেয়েরা শুনতে পাচ্ছ? মেয়েরা বাসো, কুমায়রা আসো। জি স্যার। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে ডাইস পার্টিকেল গুলো কোথায় যাচ্ছে? মেইনলি ফাইবার থেকে, সরি, ডাইবার থেকে যাচ্ছে ফাইবারের মধ্যে। এবার একটা জিনিস আমাকে বলেন যে প্রথম দিন আমি যখন সবশন করতে গেছিলাম, স্ট্রাইক যখন করছিলাম, তখন বলছিলাম যে ধরে নিলাম 60 লাখ ডাইস 30 লাখ ডাইস পার্টিকেল চলে গেল কোথায়? ফাইবার মধ্যে। এখন তার মানে স্যার কথা শোনা যাচ্ছে না। আপনারা ধরেই নিছেন যে 60 লাখ ডাই পার্টিকেল প্রচন্ড সমস্যা হচ্ছে। স্যার নেট মেবি অনেক আনস্টেবল হয়ে গেছে, সবাই একটু ওয়েট করো। আসিফ, আমার কথা কি বোঝা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন ক্লিয়ার। আচ্ছা, আমি বুঝতে পারছি না, হয়তো ওয়াইফাই তে একটু ঝামেলা হচ্ছে আজকে। জি অবশ্য স্যার, আমি না, আরো কয়েকজনের সমস্যাটা ফেস করতে আসলে। ডাটাতে স্যার মুভ খুবই করতে প্রবলেম পারেন হচ্ছে। স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। ডাটাটা করলো আজকে, এখানে একটু ঝামেলা হচ্ছে। ও আচ্ছা। শুরু করি আর কি। কোথায় ছিলাম জানো? যে এক্সজশন পড়াচ্ছি। ওকে, একটা জিনিস দেখো, যে আমরা প্রথমেই যেটা বলছিলাম যে ডাইস পার্টিকেল ডাইবাতের মধ্যে দিয়ে দেবো, সেটা থেকে ফাইবার ট্রান্সফার করবে। এখন তোমাদের কি মনে হয় যে আমি যতগুলো ডাইস পার্টিকেল দিয়ে দিব, সবগুলোই কি ডাইস পার্টিকেল গুলো কি ফাইবারের মধ্যে ট্রান্সফার করবে? না স্যার। করার কি কথা? তাহলে কি হতে পারে? আসলে আমরা এটুকু অ্যাট লিস্ট বুঝি যে যে কোনো জায়গায় 100% এফিসিয়েন্সি পাওয়া যায় না। অর্থাৎ আমি যেটাই করতে চাই না কেন, 100% আসলেই মুভ করবে না। সো দেখো, যে এক্সজশন মানে আমি বলছি, সংজ্ঞাটা পড়লেই তোমরা বুঝতে পারবা যে টোটাল অ্যামাউন্ট অফ ডাইস, সেটাকে আমরা বলতেছি এক্সজশন। এখন দেখেন, এক্সজশনের সাথে আরেকটা জিনিস পার্সেন্টেজ। পার্সেন্টেজ থাকলে আমি বলছি কি সেটার একটা রেফারেন্স লাগবে। বলছিলাম না এর আগের দিন? জি স্যার। তোমারা অথবা যে কোনো একজন রেসপন্স করতে হবে, জোবাইদুর বা মেহরাব। মেহরাব কি আছো? স্যার একটু স্যার তাহলে একটু হ্যাঁ, একটু ঠিক আছে। একটা বিষয় স্যার, আপনি যদি স্যার আজকে ক্লাসগুলো রেকর্ড বলো। করতেন ভালো হতো স্যার। মানে অনেকের মানে শুনতে প্রবলেম হচ্ছে, তো আপনি রেকর্ড করলে ওটা হচ্ছে আবার স্পষ্ট শোনা যেত।
ওকে ঠিক আছে, দেখো যে কি বলতে চাচ্ছিলাম যে আমাদের যেই পরিমাণ দিলাম নরমালি সেই পরিমাণটা আসলে অ্যাবজর্ব করবে না। তাহলে দেখো যে এখানে একটা পার্সেন্টেজের কথা বলে দিছি যে এক্সহশন পার্সেন্টেজ, কি পার্সেন্টেজের কথা যদি বলি, পার্সেন্টেজ মানে সেখানে অবশ্যই আমাদের একটা রেফারেন্স দিতে হবে। আসলে রেফারেন্সটা কি, যে কার আমি যদি বলি যে এক্সহশন পার্সেন্টেজটা 80%, কার 80%, বা আমি যদি বলি 70%, কার 70%, তোমাদের কি মনে হয় আছে কার 70% হওয়া উচিত? ইনিশিয়াল স্টেজের। জি স্যার, ইনিশিয়াল স্টেজ। ইনিশিয়াল স্টেজের কি মানে স্যার 70% বলতে হচ্ছে মানে ডাইটার কতটুকু পার্সেন্ট হচ্ছে ঢুকতে পারতেছে ফাইবারের ভিতর। এক্স্যাক্টলি। আমি ধরে নাও 1 কেজি ডাইস পার্টিকেল দিয়ে দিলাম, ধরো আমার আমি 100 কেজি ফেব্রিককে ডাইং করব, সেটার আমার শেড পার্সেন্টেজ হচ্ছে 1%। 1% শেড মানে 100 কেজির জন্য কয় কেজি ডাইস লাগবে? 100 1 কেজি কত কেজি? 1 কেজি। এখন এই যে আমি 1 কেজি ডাইস পার্টিকেল দিয়ে দিলাম, 1 কেজি ডাইস পার্টিকেল দিয়ে দেওয়া মানে কিন্তু 1 কেজি ডাইস পার্টিকেলের সবই কিন্তু যাচ্ছে না, ফেব্রিকের মধ্যে ঢুকে যাচ্ছে না। কতটুকু ঢুকতেছে? যদি আমি বলি 80%, তার মানে কতটুকু গেল? 1 কেজির এখন কিন্তু আসতেছে 800 গ্রাম। এই 1 কেজির 80%, 800 গ্রাম, রাইট। এই যে ব্যাপারটা হচ্ছে যে যদি আমি যতটুকু দিয়ে দিচ্ছি তার যেই পরিমাণ ভেতরে প্রবেশ করতেছে সেটাকে আমি বলতেছি হচ্ছে এক্সহশন পার্সেন্টেজ। এখন আসো যে আমাদের পক্ষে কিন্তু এটা করা সম্ভব না যে ফেব্রিকের মধ্যে কতটুকু ঢুকলো সেটাকে কিন্তু আমি এক এক করে গুণে গুণে বের করতে পারবো না, পারবো? এটা আমার পক্ষে সম্ভব? না এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না। তাহলে আমি এটাকে কিভাবে মাপবো বা কিভাবে মেজার করবো? এখন একটা জিনিস দেখেন, মেজার করার দুই ধরনের কৌশল আছে। একটা হচ্ছে ধরেন কিছু স্টুডেন্টকে আপনি মাঠের মধ্যে বসায় রাখলেন, এখন এখান থেকে আপনি কি করতেছেন, একটা রুমের মধ্যে প্রবেশ করাচ্ছেন, এক এক করে রুমের মধ্যে প্রবেশ করালেন। কিছু পরিমাণ প্রবেশ করানোর পরে আপনি রুমটার মধ্যে যে গোনা শুরু করলেন 1 2 3 4 5 6, দেখলেন 80, তাহলে আপনি বললেন হ্যাঁ রুমের মধ্যে 80 জন ঢুকছে। অথবা আপনি আরেকটা ব্যাপার অবলম্বন করতে পারেন, আরেকটা পন্থা, সেটা হচ্ছে যে আপনি ঢুকানোর পরে রুমের মধ্যে ঢুকে যাওয়ার পরে এখন আপনি নিজে গুনলেন যে বাইরে কজন আছে, 1 2 3 4 5 6 20 জন, তাহলে কজন ভেতরে ঢুকলো? 80 জন। 80 জন। কিভাবে বের করলাম আমরা? সাবট্রাক্টিভ ওয়েতে, নাকি? এখন আমরা যখন এক্সহশন পার্সেন্টেজটা মাপতে যাব আমাদের কাজটাও এটাই হবে যে আমরা আসলে যেহেতু ডিরেক্টলি গুণে বের করতে পারতেছি না, সো আমরা দেখব যে প্রথমে আমি যখন, এবং এটা কণাগুলোকে মাপাও সম্ভব না, কণাগুলোকে গোনাও সম্ভব না, কাউন্ট করা আমাদের জন্য ইম্পসিবল। সো আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে প্রথমে যখন ডাইস দিয়ে দেই, ডাইং শুরুর আগে, তখন আমি তাদের কনসেন্ট্রেশনটা মেপে নিলাম। কনসেন্ট্রেশন মানেই যে আমি বুঝতে পারতেছি কি পরিমাণ ডাইস পার্টিকেল সেটার মধ্যে আছে। এখন যখন আবার আমার ডাইং শেষ হয়ে গেল তখন আমি আবার কনসেন্ট্রেশনটা মাপলাম। সো এই দুইটাকে আমি যখন বিয়োগ করলাম তখন আমি দেখলাম যে আসলে কতটুকু ঢুকছে, কতটুকু পরিমাণ ফাইবারের মধ্যে ফাইবারের মধ্যে ডাইস পার্টিকেল গুলো চলে গেছে। আর যেহেতু এক্সহশন পার্সেন্টেজ কার সাপেক্ষে, যেটা আগে ছিল, অর্থাৎ যতটুকু আমি দিয়ে দিয়েছিলাম এই সি নট, বুঝতে পারছেন কি? পড়ছেন আপনারা সকলে? আচ্ছা, তাহলে এক্সহশন পার্সেন্টেজটা কি হলো, যে যেই পরিমাণ ডাইস পার্টিকেল দিয়েছিলাম তার সাপেক্ষে তার পার্সেন্টেজের কতটুকু ভেতরে ঢুকছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার বাকি কে কে আসো, এরপরে কে কে আসো? 27 আছেন? আচ্ছা, এই যে আইডি নাম্বার যে কজন ছিলেন, মেয়েরা, মায়েরা এবং বাকিদের ধন্যবাদ, ঠিক আছে? আচ্ছা 27 28 আসো? জি স্যার। 27 কে 28 কে? স্যার আমি 27 আমি স্যার ফাহিম। স্যার আমি 28 রিদিতা। হ্যাঁ রিদিতা আর হচ্ছে ফাহিম। ওকে ঠিক আছে, তোমরা দুইজন এই পরের টপিকসটাই আমার সাথে থাকো। আচ্ছা দেখো, এবারে আসো আমরা ফিক্সেশনে চলে যাই। ফিক্সেশনটা আসলে কি? প্রথমে বলছিলাম যে যেই পরিমাণ ডাইস পার্টিকেল দিলাম তাদের সবাই ভেতরে প্রবেশ করবে না, তাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ভেতরে প্রবেশ করলো, ধরলাম 80%। এখন আবার বলতেছি যে যারা ভেতরে প্রবেশ করছে তারা প্রত্যেকেই ফিক্সড হচ্ছে না, তাদের থেকেও কিছু পরিমাণ লস হবে, কিছু পরিমাণ ওয়েস্টেজ হচ্ছে। এই যে যেই কয়জন ভেতরে ঢুকলো, 80 জন ভেতরে ঢুকলো, সেই 80 জন ভেতরে ঢোকার পর আবার যে বিভিন্ন ধরনের লস আছে, কি ধরনের লস আমি লিখছি, যে ডিসঅর্পশন লস, ওয়াশিং লস, সুপিং লস, আদার লসেস, অন্যান্য যেই ধরনের লস আছে, এই লসগুলা শেষে একদম ফাইনালি ফিক্সড কন্ডিশনে যেই কয়টা ডাইস পার্টিকেল ফাইবারের সাথে লেগে থাকলো তাদেরকে আমি কি বলবো? ফিক্সেশন। আচ্ছা, একটু ভালোভাবে আরেকটা উদাহরণ দেই তাহলে ভালো বুঝবেন। ধরেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নামের একটা ইউনিভার্সিটি আছে ধরে নেন, এবং তাদের যে বিষয়টা, তাদের রুলস খুবই কড়া,
তারা আসলে 50 জনের বেশিকে কখনোই ভর্তি পরীক্ষা দিতে দেয় না। ধরেন ইউনিভার্সিটির সামনে যে একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে 50 জনকে বসায় পরীক্ষা নেয়। পরীক্ষা নেওয়ার সাথে সাথে যখন রেজাল্ট হয় তাদেরকে এখান থেকে ইউনিভার্সিটির মধ্যে প্রবেশ করায়। ধরলাম 50 জন পরীক্ষা দিছে এবং সিট কয়টা আইবিই তে? 40টা। 40টা। দ্যাট মিন্স আমি কি করলাম, 40 জনকে ভেতরে প্রবেশ করাইলাম বা ইনটেক করলাম, নিলাম। তাহলে এক্সক্লুশন পার্সেন্টেজটা আমার কতটুকু হলো? কত হলো? 50 জনের মধ্যে 40 জনকে নিয়েছি 80% স্যার। 80% স্যার 80% স্যার। 80%, গুড। এখন এই যে আপনারা আইপির 45তম ব্যাচে 40 জন যখন আপনারা প্রবেশ করছেন, অনেকে মাঝখান থেকেই আসছেন নাকি, আপটেক হয়েছে। এখন কথা হচ্ছে আপনারা যখন ফাইনালি বের হয়ে যাবেন তখন কি 40 জনই কি একসাথে সার্টিফিকেট নিয়ে যাবেন? না স্যার। না স্যার না স্যার, অলরেডি কিন্তু কিছু না কিছু ড্রপ আউট হয়ে গেছে। কেন ড্রপ হয়েছে? কিছু কিছু মেডিকেল কোচিং করছে, তারা চলে গেছে। কিছু হচ্ছে কি হয়েছে যে এয়ার ক্রাশ খাইছে, কিছু পরীক্ষা দিতে পারে নাই। এই ধরনের অনেক ধরনের ঝামেলা ঘটছে না? জি তো স্যার এই যে দেখেন যে ফাইনালি আপনারা যেই কয়জন একসাথে সার্টিফিকেট নিয়ে বের হয়ে গেলেন তাদেরকে আমরা ধরলাম কি পার্সেন্টেজ? ফিক্সেশন Fixation. ফাইনাল লক্ষ্যটা কি? ফাইনাল লক্ষ্যটা আপনাদের সার্টিফিকেট নিয়ে বের হওয়া। ডাইসের ফাইনাল লক্ষ্য কি? ফাইবারের সাথে অ্যাটাচমেন্ট হওয়া। সো অ্যাটাচমেন্ট হওয়ার জন্যই তো তারা কি করছে, আগে ফাইবারের মধ্যে ঢুকছে। ফাইবারের মধ্যে ঢুকতে যে তারপরে দেখা গেছে যে অনেকেই আসলে অ্যাটাচড হতে পারে নাই, ফিক্সড হতে পারে নাই। যারা ফিক্সড হতে পারে নাই তারা কিন্তু চলে গেছে। তাহলে এখন দেখেন আমি যেই পরিমাণ ডাইস পার্টিকেল দিলাম ডাইবাতের মধ্যে, সেখান থেকে আসলে কমে অনেক কম একটা পার্সেন্টেজই কিন্তু কি হচ্ছে, ফাইনালি অ্যাটাচ হওয়ার সুযোগ পাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার আচ্ছা, তাহলে যারা ভর্তি পরীক্ষা দিলেন সেই টোটাল পার্সেন্টেজটা হচ্ছে ডাইবাতের মধ্যে আমি যাদেরকে দিয়েছিলাম, যারা চান্স পেলেন সেই টোটাল পার্সেন্টেজটা হচ্ছে যেগুলো ফাইবারের মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ এক্সহশন পার্সেন্টেজ। এবং যারা ফাইনালি সার্টিফিকেট নিয়ে বের হয়েছেন তাদেরকে আমরা কি ধরলাম? Fixation. পার্সেন্টেজ। ক্লিয়ার? একটা ওয়ার্ড আছে এখানে দেখেন, ডিসঅর্পশন লস। আমরা এর আগে ডিসঅর্পশন কাকে বলে করছি না? জি স্যার ডাইস পার্টিকেল যখন ফাইবার থেকে বের হয়ে যায় তাকে ডিসঅর্পশন বলে। ডাইস পার্টিকেল গুলো যখন ফাইবার থেকে বের হয়ে চলে আসতেছে সেটাকে আমি বলতেছি ডিসঅর্পশন লস। ওকে, ডিসঅর্পশন হয়ে যখন চলে আসতেছে। এছাড়াও দেখেন আরো কিছু কথা বলছি, ওয়াশিং লস। তার মানে আমরা যখন ডাইসটাকে বলে দিলাম যে আমার এটা ডাইং শেষ, বা আমি ধরে নিলাম যে হ্যাঁ ডাইং কমপ্লিট, তখনই কিন্তু আমি সেটাকে ডেলিভারি দিতে পারবো না, বা সেটাকে কিন্তু তখনই আমি ব্যবহারের জন্য বলতে পারবো না উপযুক্ত। এটাকে তখন কি করতে হয়, সেটার সাথে সেটাকে ওয়াশ করতে হয়, সোপিং করতে হয়, যে এর সাথে আশেপাশে যে ধরনের ময়লা থাকুক না কেন বা আনফিক্সড ডাইস থাকুক না কেন সেইগুলোকে রিমুভ করতে হয়। রিমুভ করার পরে পরবর্তীতে আমি বলতে পারি যে হ্যাঁ এখন এটা রেডি টু ইউজ। এই ধরনের নানা ধরনের প্রসেসের মধ্যে এইগুলোকে বলা হয় আফটার ট্রিটমেন্ট। যে একটা ডাইং কমপ্লিট করার পরে তাকে আরো যে ধরনের প্রসেসগুলোর মধ্যে দিয়ে নিতে হয় সেটার নাম হচ্ছে আফটার ট্রিটমেন্ট প্রসেস। সেই আফটার ট্রিটমেন্ট শেষেই আমি আসলে ফিক্সেশনটাকে কিন্তু গুনতে পারবো বা ফিক্সেশনটাকে কি বলে এটাকে মেজার করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার আচ্ছা, এই যে এক্সহশন থেকে যে যাচ্ছে এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটাও কার সাপেক্ষে? এফ এর এই পার্সেন্টেজটা কার সাপেক্ষে? এইটা রেফারেন্স কে সেটা আমার একটু বলো তো। স্যার এখানেও তো স্যার ডাইস পার্টিকেলের সাপেক্ষে আর ফাইবারের সাপেক্ষে। রাইট, সেটা ঠিক আছে যে এক্সহশনের ক্ষেত্রে আমরা রেফারেন্স ধরেছিলাম যে যেই পরিমাণ ডাইস পার্টিকেল আমি দিয়ে দিয়েছিলাম। তাহলে ফিক্সেশনের ক্ষেত্রে রেফারেন্সটা যতটুকু স্যার প্রবেশ করেছে সেটা সেটা স্যার যে প্রবেশ করার পর এখানে স্যার যতটুকু স্যার টিকে আছে স্যার, মানে যে যতটুকু স্যার ফাইবারের সাথে অ্যাটাচ হইতে পারছে। না, সেটা অবশ্যই ফিক্সেশন পার্সেন্টেজ। আমি বলতেছি এই যে এফ এর পার্সেন্টেজ, অর্থাৎ এখানকার রেফারেন্সটা কি? এক্সহশনের রেফারেন্সটা কিন্তু ছিল হচ্ছে আমার যে পরিমাণ আমি ডাইস পার্টিকেল দিয়ে দিয়েছিলাম সেইগুলা। আর ফিক্সেশনের রেফারেন্সটা কি? এই যে পার্সেন্টেজ আমি বলতেছি কার সাপেক্ষে? আমি যে বললাম যে 70% ফিক্সেশন পার্সেন্টেজ, এটা কার সাপেক্ষে? স্যার যেটা ঢুকছে তার সাথে। যেটা ঢুকছে তার সাপেক্ষে। আর কেউ? আচ্ছা, ওকে, ফাইনালি আমি উদাহরণটা আবার টেনে আনি। এক্সহশনের সাপেক্ষে ম্যাক্সিমাম আমি বলতেছি যে এক্সহশনের সাপেক্ষে। আচ্ছা, ব্যাপারটা আবার একটু টেনে আনি। 50 জনকে আমি কি করছিলাম, ভর্তি পরীক্ষা দিতে দিয়েছিলাম, 40 জন চান্স পাইলো। এখন ফাইনালি আমরা বের হয়ে গেলাম কতজন? 35 জন। তাহলে ফিক্সেশন পার্সেন্টেজটা কত? এখন তোমরা কেউ আমাকে বলো তো। 35 জন সার্টিফিকেট নিয়ে বের হলাম, ফিক্সেশন পার্সেন্টেজ কত? স্যার
70% তো মনে না। 70%। যদি 70% হয়ে থাকে তাহলে কার সাপেক্ষে 70% হলো? ব্যাপারটা স্যার clear যারা হলো? ভর্তি পরীক্ষা দিল আচ্ছা, পরীক্ষা যারা দিচ্ছে ভর্তি তাদের পরীক্ষা দিল, সাপেক্ষে তার মানে ভর্তি পরীক্ষা যারা দিছিল সেটা কোন পার্সেন্টেজ ছিল? যেই পরিমাণ ডাইস পার্টিকেলস কে আমি কি করছিলাম ডাইস একদম পার্টিকেল হচ্ছে। শুরুতে ডাইবাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম নাকি? জি স্যার। তাহলে কি জি স্যার। তাহলে কি এই পার্সেন্টেজটা কি এক্সজশনের উপরে ডিপেন্ড করে হইছে নাকি একদম ইনিশিয়াল যে ডাইস পার্টিকেল গুলো দিয়ে দিয়েছিলাম তার উপরে হইছে? একেবারে ইনিশিয়াল ডাইপার্টন। ইনিশিয়ালটার উপরেই হইছে। কারণটা হচ্ছে যে এক্সজশনে আসলে কতটুকু কনসেন্ট্রেশন আছে সেটা তো আমি জানিই না। সেটাকে আমি মাপতে পারছি যে কতটুকু আসলে ভেতরে ঢুকছে। আমি কিন্তু আসলে পার্সেন্টেজ দেখাইছি যে আমার ধরো 3 গ্রাম পার লিটার আছে হয়তোবা ধরে নাও। সেখান থেকে এখন এটার 80% আমি এটা কিন্তু বের করছি, কিন্তু আমি কিন্তু জানি না কত গ্রাম পার লিটার ভেতরে ঢুকছে, সেটা কিন্তু আমি জানি না, কারণ ওটা কিন্তু মাপার আমার কাছে কোনো সুযোগ নাই। আমি আগেই বলছি যে ভেতরে কতটুকু ঢুকছে সেটা কিন্তু আমি এক এক করে গুণে দেখতে পারবো না। আমি জাস্ট রাফ একটা হিসাব নিচ্ছি যে আমি এতটুকু দিছিলাম, তার 80% বা তার 90% বা তার 70% ঢুকছে, আমি তো এইটুকু জানি শুধুমাত্র। ওটার মধ্যে আসলে কতটুকু ঢুকছে সেটা কিন্তু আমি জানি না। জানি না আচ্ছা স্যার। জানেন না স্যার। এক্সজশনের ক্ষেত্রে চিন্তা করো। তো তুমি যদি ফিক্সেশনের জন্য এক্সজশনটাকে রেফারেন্স বানাইতে চাইলে ওটার অবশ্যই ভ্যালু তোমাকে জানতে হবে। ক্লিয়ার? জি স্যার। কিন্তু সেটা কিন্তু তুমি জানো না, আমিও জানি না, কেউ জানি না আমরা। সো আমাদেরকে যদি আমরা ফিক্সেশনটা বানাইতে বের করতে চাই, এটাও কিন্তু শেষ পর্যন্ত আমাকে ওই যেই পরিমাণ ডাইস পার্টিকেল আমি দিয়ে দিয়েছিলাম সেটার সাপেক্ষেই কিন্তু আমাকে চিন্তা করতে হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ। যে রিদিতা আর আরেকজন কে ছিল? নাকি Okay. পরে কে কে আছে? আইডি নাম্বার 29 কে? Yes, sir. 29. Rakibul Haq. রাকিবুল হক। রাকিবুল, জি স্যার। রাকিবুল আর 30 কে? আইডি 30, 31, 31 লিওন হোসেন নাই? স্যার ওর ওখানে অনেক নেট প্রবলেম মেবি। ঠিক আছে, তাহলে তারপরে কে আছেন? 32 নাই? তো 33? 32 এর হচ্ছে পরশুদিন ওর ছোট বোন মারা গিয়েছে। ঠিক আছে। 33, 34, Yes, sir. 34 কি নাম আপনার? Shaila, sir. ওকে, শায়লা। 35, ইয়েস স্যার। 35 কে আপনি? সুপ্ত। ওকে, সুপ্ত এন্ড শায়লা। ওকে, আপনারা দুজন পরের স্লাইডে আমার সাথে থাকেন। আচ্ছা, এখন আমরা আসলে অনেকগুলো টার্ম জানলাম, আমরা কিন্তু কিছুই শিখি নাই। আমরা কিন্তু Sir, 29 ও বলছিলেন স্যার। স্যার 29 বলছিলেন। রাকিবুল হক। স্যার কি নাম? রাকিবুল হক। জি স্যার। রাকিবুল, হ্যাঁ জি স্যার, জি স্যার, ঠিক আছে। রাকিবুল, শায়লা আর হচ্ছে কি নাম জানো, আবার ভুলে গেলাম। সুপ্ত। সুপ্ত, রাইট। সুপ্ত, রাকিবুল আর আচ্ছা যাই হোক, তিনজন, আপনারা তিনজন আমার সাথে থাকেন। আচ্ছা, এখানে দেখেন থিওরি অফ ডাইং এ আমরা জাস্ট কিছু সংজ্ঞা শিখলাম, আর কিছুই কিন্তু করি নাই। এই সংজ্ঞাগুলো বারবার আমি এই টার্মগুলো ইউজ করব, সো সেই টার্মগুলোর ব্যাখ্যা আসলে জেনে নিলাম। এছাড়াও আরো অনেকগুলো টার্ম আমাদের ছিল বা থাকবে, সেগুলো এত জরুরি না বা খুব বেশি হয়তো বা কাজে লাগবে না, তখন হয়তো বা পড়ায় নিতে পারবো। কিন্তু যেগুলো খুব বেশি জরুরি, যেগুলো খুব বেশি ইউজ করি আমরা, সেগুলো আমি মোটামুটি ভাবে একটু চেষ্টা করছি আপনাদেরকে শেখায় নেওয়ার জন্য। এবার আসেন পরবর্তীতে আমরা চলে যাই যে আমরা যখন ডাইং করতে যাব, ইম্পর্টেন্ট পয়েন্টস দ্যাট শুড বি কনসিডার্ড ইন এ ডাইং প্রসেস। কি কি ব্যাপারে আমি যখন ডাইং শুরু করতে যাব তার আগে কি কি ব্যাপার নিয়ে আমাকে আসলে চিন্তা করতে হবে, কি কি ব্যাপারে আমাকে আগে ডিসিশন নিয়ে তারপর আমি ডাইং এ যেতে পারবো বা যেতে হবে। আচ্ছা, প্রথমেই আসি, নাম্বার 1 এ কি লেখা আছে দেখেন, সত্য। স্যার টেক্সটাইল র ম্যাটেরিয়ালস। ওকে ফাইন, টেক্সটাইল র ম্যাটেরিয়ালস। আমি প্রথম থেকেই বলছি যে আমরা আসলে ডাইং করবো একটা টেক্সটাইল ম্যাটেরিয়ালকে। সেটা সম্পর্কে আমাদের কি জানা দরকার? আমাদের প্রথমে যেটা জানতে হবে যে সেটার ফর্মটা কি, আসলে সে কোন ফর্মে আছে, সে কি ইয়ার্ন অবস্থায় আছে, আমরা কি ইয়ার্নটাকে ডাইং করবো নাকি আমরা ফেব্রিকটাকে ডাইং করবো নাকি আমরা গার্মেন্টসটাকে ডাইং করবো। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি ইয়ার্নটাকে যেভাবে ডাইং করবো গার্মেন্টসটাকে সেভাবে ডাইং করতে পারবো? পারার কথা না স্যার। মানে সবসময় যখন চিন্তা করেন তখন আপনাদের চিন্তাটা হয়ে যায় হচ্ছে একটা গার্মেন্টস নিয়ে,
বা যখন চিন্তা করেন তখন চিন্তা হয় যে অল্প কিছু ইয়ার নিয়ে, অল্প কিছু ফেব্রিক নিয়ে। কিন্তু আমরা কিন্তু আসলে এই ল্যাব বেসিসে কিন্তু পড়াশোনা করাচ্ছি না, আমাদের সবসময় চিন্তা থাকবে কিন্তু কমার্শিয়াল বেসিস বা প্রোডাকশন ফ্যাক্টরি ওয়াইজ। এখন ফ্যাক্টরিতে কিন্তু একসাথে একটা ফেব্রিককে ডাইং করে না, একসাথে 1000 কেজি 2000 কেজিকে ডাইং করা হয়। সো 1000 কেজি ইয়ার্নকে কন্ট্রোল করা যেরকম 1000 কেজি ফেব্রিককে কিন্তু একইভাবে আমরা ইয়া করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না। সো আমাকে আগে জানতে হবে যে আমি আসলে কাকে ডাইং করছি। যদি ইয়ার্নকে ডাইং করি সেটার জন্য একটা প্রসেস হওয়া উচিত, যদি ফেব্রিককে ডাইং করি সেটার জন্য আরেকটা প্রসেস হওয়া উচিত। ক্লিয়ার? ইয়েস স্যার। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা রাকিবুল, সেকেন্ডে Yes, sir. কি লিখছি যে হ্যাঁ সেকেন্ডে আমি দেখছি যে সেকেন্ড স্যার কালারেন্টস না। ডাইং ডাই পিগমেন্ট ওবিএ। নো স্যার সেকেন্ডে কিন্তু এখনো কালারেন্টসের মধ্যে আমি যাই নাই, শুধুমাত্র আমরা ফর্মটা পাইলাম। ও স্যার ফর্মের পরে টাইপস স্যার, টাইপস রাইট ন্যাচারাল। আস্তে আস্তে বললো, হ্যাঁ রাকিবুল তুমি আরেকটু আস্তে আস্তে বললো। জি স্যার, ন্যাচারাল আর ম্যানমেড। রাইট, যে ন্যাচারাল হইতে পারে ম্যানমেড হইতে পারে, যে কোনো একটা। ন্যাচারালের মধ্যে আমার অনেকগুলো আছে আমি জানি, কটন, জুট, সিল্ক, উল, আরো অনেক আছে আপনারা জানেন, সিচেল আছে, রেমি আছে, বাসার স্যার পড়াইছে, অনেক কিছু পড়াইছে। ম্যানমেডের মধ্যে কি কি আছে? নাইলন আছে, পলিয়েস্টার আছে, অ্যাসিটেট আছে, অনেক ধরনের আছে, আরো অনেক কিছু আছে। সো বিষয়টা হচ্ছে যে আপনারা যদি কম্বিনেশন করেন তাহলে দেখবেন এরকম হইতে পারে, কটন ফাইবার হতে পারে, কটন ইয়ার্ন, না হলে হতে পারে কটন ফেব্রিক, হতে পারে কটন গার্মেন্টস নাকি, অথবা হতে পারে জুট ফাইবার, জুট ইয়ার্ন, জুট কম্বিনেশন তো শিখে আসছেন আপনারা। তো কম্বিনেশন যদি করি দেখা যাবে অনেক ধরনের অনেকগুলো প্রোডাক্ট আমি পাবো। এবং আমরা এখন পর্যন্ত ধরে নিচ্ছি যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, প্রত্যেকটা সিঙ্গেল কম্বিনেশনের জন্য আমাদের প্রসেসগুলো আলাদা। বুঝতে পারতেছেন কি আমি যেটা বলছি রাকিবুল? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমি ধরে নেই যে আমরা একটা জিনিসকে কনফার্ম করলাম, সেটা হচ্ছে কি কটন ফেব্রিক। কটন ফেব্রিককে নিয়ে আমি আজকে ডাইং করব। ওকে ফাইন, এখন একটা জিনিস আমার নির্দিষ্ট হয়ে গেল, কটন ফেব্রিক নিয়ে আমি ডাইং করতে যাচ্ছি। এবার 2 নম্বর বিষয়টা কি, এখন কটন ফেব্রিকের জন্য আমি কাকে চুজ করব? 2 নম্বরটা কি আছে দেখেন, স্যার কালারেন্টস। কালারেন্টস ডাই পিগমেন্টস ওবিএ Colorants. ইটিসি। এটিসি কি আসলে? এটা আমি যেটা পড়তে বলি নাই, শুধু পড়লেই তো হবে না, আসলে জানতে হবে। কালারেন্টস মানেই তো ডাইস অথবা পিগমেন্টস অথবা ওবিএ, যে কোনো একটা কিছু, ঠিক না? এখন আমাকে দেখতে হবে যে আমি আসলে কোন কালারেন্টসটাকে চয়েস করব বা কোন ডাইসটাকে চয়েস করব। এর আগে আমি আপনাদের একটা জিনিস পড়াইছিলাম, সেটার নাম হচ্ছে সাবস্ট্যান্টিভিটি। মনে আছে সাবস্ট্যান্টিভিটি কি? আরেকটা কি জানা ছিল আমার সাথে? শায়লা কুচন্দ। হ্যাঁ শায়লা, মনে আছে সাবস্ট্যান্টিভিটি কি? জি স্যার। হ্যাঁ সাবস্ট্যান্টিভিটি কি মনে আছে? স্যার না স্যার। গুড। আসিফ মনে আছে সাবস্ট্যান্টিভিটি কাকে বলে? আসিফ? স্যার ফাইবার সাবস্টেন্টিভিটি হচ্ছে ন্যাচারাল যে ন্যাচারাল রিলেশনশিপ উইথ আওয়ার ডাইং রিলেশন। গুড, একজন বলো। আসিফ বল। ন্যাচারাল কি? আসিফ বলো। ন্যাচারাল অ্যাট্রাকশন স্যার, ফাইবার আর ডাই বা পিগমেন্ট যেটা আছে এর মধ্যে। ন্যাচারাল অ্যাট্রাকশন, অর্থাৎ ন্যাচারাল অ্যাট্রাকশন যদি তাদের মধ্যে থেকে থাকে তখন কি ঘটনা ঘটবে? ন্যাচারাল অ্যাট্রাকশন থাকলে আমি জানি যে ডাইং এর কোয়ালিটিটা বা ডাইংটা দ্রুত হবে বা ভালো হবে, সোজা কথা ভালো ডাইং হবে। সো এখন আমার জন্য কিন্তু ফিক্সড হয়ে গেছে, টেক্সটাইল র ম্যাটেরিয়াল কিন্তু আমার ফিক্সড করছি যে কটন ফেব্রিক। এখন আমি জানি যে কটন ফেব্রিকের জন্য আমাকে খুঁজে বের করতে হবে যে আসলে কোন ডাইসটা আমার জন্য বেটার হয়, সেটাকে আমাকে দেখতে হবে। তাহলে আমি দেখবো যে কটনের জন্য আসলে সাবস্ট্যান্টিভ ডাইস কে কে আছে, অর্থাৎ কটনের সাথে ন্যাচারাল অ্যাট্রাকশন আছে কোন কোন ডাইসের বা কোন কোন কালারেন্টসের। এখন এরকম আমি কয়েকটা ডাইসের নাম হয়তো বলবো, ধরো ডিরেক্ট ডাই, রিঅ্যাক্টিভ ডাইস, এই দুটার হয়তো বা ভালো একটা সম্পর্ক আছে কটনের সাথে। তাহলে এই দুটার থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করব নাকি রাকিবুল? জি স্যার। আচ্ছা এই দুটো থেকে যে কোনো একটা সিলেক্ট করব। কোনটাকে সিলেক্ট করব? দুটাই সাবস্ট্যান্টিভ, অর্থাৎ দুটার সাথেই ভালো সম্পর্ক পাবেন। কোনটাকে সিলেক্ট করব? স্যার থিঙ্ক করতে হবে, আসলে শুধুমাত্র আমি বলবো আপনারা শুনবেন এটা আসলে হয় না, মনে থাকবে না পরবর্তীতে কিছু। আপনি চিন্তা করেন এই দুটার মধ্যে কোনটাকে আমি এখন, দুটোই কিন্তু সাবস্ট্যান্টিভ, দুটার সাথে ভালো সম্পর্ক আছে। সত্য? সত্য কি আসো? জি স্যার। হ্যাঁ বলো, কোনটা দুটার মধ্যে আমি কোনটা সিলেক্ট করব? বলো যেটা মনে হয় যে স্যার এটা নিব বা কেন নিব, সেটা একটু চিন্তা করে বলো, যেটা হইতেই পারে। স্যার কোশ্চেনটা একটু আবার বলেন, বুঝতে পারি নাই। কোশ্চেনটা আচ্ছা কোশ্চেনটা করছি যে ধরো সাবস্ট্যান্টিভিটি তো তুমি বুঝতে পারছো কিনা আমি জানি না, যাদের সাথে ন্যাচারাল অ্যাট্রাকশন আছে, ভালো সম্পর্ক, সাবস্ট্যান্টিভিটি থাকলে আসলে ডাইংটা ভালো হবে। এখন
কটনের জন্য সাবস্ট্যান্টিভ ডাই হিসেবে আমি দুটো ডাইসের কথা বলছি, একটা হচ্ছে ডিরেক্ট ডাই আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইস। এখন এই দুটো ডাইসের মধ্যে আমি যখন কটনকে ডাইং করতে যাব কোন ডাইসটাকে চুজ করব? ডিরেক্ট ডাই। কেন? স্যার ডিরেক্ট ডাই দিয়ে পেনিট্রেট করা সহজ। বলবো আপনারে এই ইয়াটা তথ্যটা কোথায় পাইছেন যে ডিরেক্ট ডাই পেনিট্রেট করা সহজ? এগুলো তো জানার কথা না, আমি তো এখন পর্যন্ত জানাই নেই যে আসলে ডিরেক্ট ডাই আসলেই সহজ কিনা। তো এইভাবে আমি আসলে জানতে চাই নাই। আসিফ কি বলতে পারবে কিছু? ডিরেক্ট ডাই এন্ড রিঅ্যাক্টিভ ডাই এই সম্পর্কে এখনো মানে আসে নাই টপিকটা স্যার এখনো। এই জন্যই আমি তো আসলে কোয়ালিটেটিভ ব্যাপারগুলোকে জানতে চাই নাই যে আসলে কোনটার মধ্যে কোনটা ভালো খারাপ, কেন ভালো খারাপ, সেটা জন্য সিম্পল একটা ইস্যুর কথা বলছিলাম। দুইটা ডাইসের মধ্যেই যেহেতু দুইটাই সাবস্ট্যান্টিভ, তাহলে আপনারা অ্যাটলিস্ট একটা কথা বলতে পারতেন স্যার কোনটা বেশি সাবস্ট্যান্টিভ। এই কথাটা বলতে পারতেন না যে স্যার যেটা বেশি সাবস্ট্যান্টিভ সেটা নিব। তখন যদি আমি আপনাদেরকে বলতাম যে দুইটার ধরেন দুইটারই সাবস্ট্যান্টিভিটি সেম, তখন কি করবেন? তখন তো নরমালি বলতে পারেন স্যার কোনটার কস্ট কম, এটা বলতে পারতেন। যদি বললাম যে দুটার কস্টই সেম, তখন আপনি বলতে পারতেন স্যার তাহলে কোনটা বেশি অ্যাভেলেবল। ব্যাপারগুলো দেখেন, আমি তো টেকনিক্যাল বিষয়ে যাইনি এখনো, গেছি কি? সো আমি আপনাদের থিঙ্ক করতে বলছি যে আসলে কোন দুইটার মধ্যে কোনটা নিব। প্রথম কথা হচ্ছে দুটার মধ্যে কোনটা বেশি সাবস্ট্যান্টিভ, দ্বিতীয় কথা হচ্ছে কোনটার কস্ট কম, তৃতীয় কথা হচ্ছে কোনটা বেশি অ্যাভেলেবল। এই ধরনের ঘটনায় যেটা পড়বে সেটাকে নিব। আপনাকে তো আমি চুজ করতে বলি নাই যে আসলে ডিরেক্ট ডাই বা রিঅ্যাক্টিভ ডাই যে কোনো একটা চুজ করেন, আমি তো এটা বলি নাই। আপনারা জাস্ট আমাকে বলে দেন স্যার এরকম হলে যে এই ধরনের মধ্যে যেটা পড়বে সেটাকে আমরা চুজ করবো, রাইট? সো যে কোনো একটা আমরা নিতেই পারি। ধরে নিলাম এই যে আমি যে কথাগুলো বললাম সেটার হিসাবে ধরেন রিঅ্যাক্টিভ ডাইস ভালো। আচ্ছা, তাহলে কি আমার এখন কি ফিক্সড হয়ে গেল? টলারেন্সটাকে আমি ফিক্সড করে ফেললাম। কার উপর ভিত্তি করে ফিক্স করলাম? টেক্সটাইল র ম্যাটেরিয়ালস এর উপর ভিত্তি করেই কিন্তু আমি ফিক্সড করলাম যে কটন ফেব্রিক যেহেতু আছে সেটার জন্য তার সাথে যেহেতু ভালো সম্পর্ক সবকিছু মিলাই ঝিলায় আমি দেখলাম যে রিঅ্যাক্টিভ ডাইসটাকে নিলাম। আচ্ছা ফাইন, রিঅ্যাক্টিভ ডাইস 3 নম্বরে কি নিয়ে কি আছে দেখেন তো সত্য? স্যার কেমিক্যালস। কেমিক্যালস। এখন না আসেন কেমিক্যালস কাকে বলে মনে আছে? সত্য মনে আছে কেমিক্যালস? জি স্যার, কেমিক্যালস হচ্ছে যেটা হচ্ছে স্যার আরেকটা কেমিক্যাল বা সাবস্টেন্সের সাথে বিক্রিয়া করে নতুন একটা কিছু উৎপন্ন করে, একটা পদার্থ উৎপন্ন করে। আমি এই সকল জিনিসপত্র জানতে চাই না, আমি জানতে চাইছি যে আমি কেমিক্যালস কাকে বলি পড়াইছি। আমরা এখন কিন্তু আমরা ক্লাস করছি হচ্ছে ওয়েট প্রসেস। জি স্যার। আর যারা কেমিক্যাল রিঅ্যাকশন ডাইং এর জন্য স্যার যেটা কম, স্যার ডাইং এর জন্য যেটা স্যার ম্যান্ডেটরি স্যার সেটাই কেমিক্যালস। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই জানতে চাচ্ছিলাম যে আমরা জানি যে রং প্রোডিউস কে করবে? ডাইসই রং প্রোডিউস করবে, কিন্তু ডাইস একা একা চাইলেই রং প্রোডিউস করতে পারে না, সবসময় সেটা তার পক্ষে সম্ভব হয় না। তার জন্য কি করতে হয় যে তাকে কারো না কারো হেল্প করতে হয়। এমন কিছু কিছু জিনিস আছে বা কিছু কিছু কেমিক্যালস আছে যারা নিজেরা কালার প্রোডিউস করতেছে না, কিন্তু কালার প্রোডিউসের জন্য তাদেরকে লাগবে ম্যান্ডেটরি দ্বারা। সেই ধরনের কেমিক্যালস গুলোকে আমরা নাম দিয়েছি কেমিক্যালস। এটা ছাড়াও আরো কিছু আরেক ধরনের কেমিক্যালস ছিল যারা ম্যান্ডেটরিস না বাট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করছিল, তাদের আমরা নাম দিয়েছিলাম অক্সিলিয়ারিস। তো আমি কিন্তু বারবার বলছি যে এই জিনিসগুলো ভুলে গেলে চলবে না। আমি যে জিনিসগুলো পড়াইছি মুখস্থ করার দরকার নেই, বাট মাথায় থাকতে হবে যে আসলে এই জিনিসটার নাম এরকম ছিল, এই জিনিসটা এটাকে বলে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন যে কেমিক্যালস মানে আমি বলছি তাকে লাগবেই। রিঅ্যাক্টিভ ডাইস যদি কালার প্রোডিউস করতে যায়, রিঅ্যাক্টিভ ডাইস একা একা কালার প্রোডিউস করতে পারবে? আপনাদের কি মনে হয়? না স্যার। এখন পর্যন্ত ধরে নেন যে হ্যাঁ আসলে রিঅ্যাক্টিভ ডাইস একা একা কালার প্রোডিউস করতে পারবে না, তার কারো না কারো সাহায্য নিতে হবে। সো আমার যেহেতু ডাইস ফিক্সড হয়ে গেছে যে রিঅ্যাক্টিভ ডাইস, এখন রিঅ্যাক্টিভ ডাইসের কালার প্রোডিউস করার জন্য যাকে যাকে দরকার, যদি আমি ডিসপার্স ডাইস নিতাম বা ডিরেক্ট ডাইস নিতাম, তার জন্য কালার প্রোডিউস করার জন্য একই ধরনের কেমিক্যালস লাগতো বা লাগার কথা? না স্যার। অবশ্যই, যেহেতু ডাইস গুলো আলাদা, তাদের নেচার আলাদা, তাদের ক্যারেক্টার আলাদা, তাদের কেমিক্যাল কনস্ট্রাকশন আলাদা। সো এক একটার জন্য আসলে এক এক ধরনের জিনিস লাগবে, এটাই স্বাভাবিক। সো যেহেতু র ম্যাটেরিয়ালস এর উপর ভিত্তি করে আমি ডাইস নিয়ে ফেলেছি, সো এখন ওই ডাইসের উপর ভিত্তি করেই আমাকে কি নিতে হবে? কেমিক্যালস নিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার কেউ নাই? জি স্যার। ইয়েস স্যার। ওকে, রাইট। এবার 4 নাম্বারটা কি আছে দেখেন তো শায়লা। স্যার মেশিনারিজ। এটা কার উপর ডিপেন্ড করবে আমরা একটু ভালোভাবে চিন্তা করে বলেন। বাকিরাও কিন্তু চিন্তা করতে থাকবেন, শুধুমাত্র ওকে বলছি দেখে ওই চিন্তা করবে তা না, বাকিরাও চিন্তা করেন।
স্যার র ম্যাটেরিয়ালস এর উপর। র ম্যাটেরিয়ালস এর উপর। র ম্যাটেরিয়ালস এর কোনটার উপর ডিপেন্ড করবে, ফর্ম না টাইপস? জি স্যার, কোয়েশ্চেনটা আবার করলে ভালো হয়। বললাম যে র ম্যাটেরিয়ালস এর কিসের উপর ডিপেন্ড করবে, র ম্যাটেরিয়ালস এর ফর্মের উপর নাকি র ম্যাটেরিয়ালস এর টাইপস এর উপর? ফর্মের উপর। কেন বলেন, ব্যাখ্যা করেন। লাইক আমরা তো একটা মেশিনের র ম্যাটেরিয়ালসটা দিয়ে তারপরে ওটা ডাইং করব, সো ওই র ম্যাটেরিয়ালসটার ফর্ম যেরকম হবে তার উপরে মেশিনারিজটা ডিপেন্ড করবে। তার উপরে মেশিনারিজটা ডিপেন্ড করবে। আসলে আপনার অ্যানসারটা হইছে, কিন্তু আসলে বিষয়টা আমি এইভাবে না, আর একটু ভালোভাবে জানতে চাচ্ছিলাম যে আসিফ কি কিছু অ্যাড করবা, সুপ্ত আসিফ বা হচ্ছে রাকিবুল কি কিছু অ্যাড করবা নাকি আমি বলবো? স্যার মানে যে ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক এগুলো সবকিছু তো মানে একটা মেশিনেই করা পসিবল, এক একটার জন্য হচ্ছে এক এক ধরনের, এই জন্য হচ্ছে ওই এতে হচ্ছে মেশিনারিজটা চেঞ্জ হবে। আমি আমি অলরেডি প্রথমেই বলছিলাম যে প্রথমে এই কথাটা দিয়ে শুরু করেছিলাম যে ফাইবার গুলাকে হ্যান্ডেল করা যেরকম কষ্টসাধ্য, গার্মেন্টস গুলাকে হয়তো তার চেয়ে বেশি কষ্টসাধ্য হতে পারে বা কম কষ্টসাধ্য হতে পারে। সো 1000 কেজি ফেব্রিক যেভাবে প্যাক করতে পারবো, আমি চাইলে 1000 কেজি ইয়ার্নকে সেভাবে প্যাক করতে পারবো না, পারবো? ইনট্যাঞ্জেন্ট হয়ে যেতে পারে। বা 1000 কেজি গার্মেন্টসকে আমি সেভাবে রাখতে পারবো না, কারণ তার অলরেডি একটা স্লিভ আছে, একটা কলার আছে, একটা ইয়ে আছে, অনেক কিছু আছে। তো দেখা যাবে যে এক একটা ম্যাটেরিয়ালকে এক একভাবে ডাইং করতে হয় যদি আমি ইউনিফর্ম ডাইং চাই, ভালো ডাইং চাই। তো সেই জন্য আমাকে যেটা করতে হবে যে মেশিনগুলো প্রথম থেকেই ডিফারেন্ট থাকে। ইয়ার্ন ডাইং এর জন্য এক রকমের মেশিন, ফেব্রিক ডাইং এর জন্য আরেক রকমের মেশিন, ফাইবার ডাইং এর জন্য আরেক রকমের মেশিন, গার্মেন্টস ডাইং এর জন্য আলাদা আলাদা মেশিন। তো প্রত্যেকটা ফর্মের জন্য মেশিনগুলো কিন্তু আলাদা আলাদা। ব্যাপারটা বুঝতে পারছেন? সো প্রথমত যেটা শালার কথা রাইট, যে হ্যাঁ ফর্মের উপর ডিপেন্ড করে ভাগ হবে। এছাড়াও টাইপস কি কোনো কিছুতে কি আসলে প্রভাব ফেলবে নাকি ফেলবে না? রকিবুল একটু চিন্তা করে আমাকে বলো। রকিবুল আসো, ইউ দেয়ার? জি স্যার। জি স্যার। বলো। স্যার টাইপের উপর তো স্যার ডিফারেন্ট টাইপের, যদি আমি ফেব্রিকটা যদি টাইপ গুলোর উপর নির্ভর করবে না স্যার, যদি মেশিনারিজটা স্যার কিভাবে সেটা আমার একটু বলো, চিন্তা করে একটু বলো। যেমন স্যার ধরেন আমরা যদি কটন ফেব্রিক নেই কিংবা জুট ফেব্রিকের, আলাদা আলাদা মেশিনে আমরা ডাইংটা করতে হবে না স্যার আমাদের? কটন কে আর জুটকে কি একই মেশিনে আমি ডাইং করতে পারবো না? তার মানে এরকম, তার মানে তোমার কথা মতো এরকম যে আমার এই যে কম্বিনেশন গুলো তো অনেকগুলো কম্বিনেশন হবে, ঠিক না? কটন ফাইবার, কটন ইয়ার্ন, কটন ফেব্রিক, কটন গার্মেন্টস, জুট ফাইবার, জুট ইয়ার্ন, এরকম ভাবে অনেকগুলো কিন্তু কম্বিনেশন চলে আসবে। তার মানে এরকম প্রত্যেকটার জন্য কি আমাকে আলাদা আলাদা মেশিন নিতে হবে, মেশিন রাইট? ইউজ করতে হবে স্যার। জি স্যার। আচ্ছা, আসিফ কি একই কথাই বলতেছো? স্যার আমার মনে হয় ন্যাচারাল ফাইবারের জন্য একটা, আচ্ছা ম্যান মেডের জন্য আলাদা। আচ্ছা, তারপরে ইয়া ইয়া আর কি সুপ্ত কি বলে? স্যার আলাদাই তো হওয়ার কথা। আলাদাই কার জন্য আলাদা? মানে ওই যে আসিফ যেটা বললো ওই রকম আলাদা, নাকি একদম রকিবুল যেরকম বললো সেরকম আলাদা? কোন রকম আলাদা? আলাদা আমিও তো বলতেছি আলাদা। রাকিবুল যেরকম বললো স্যার। রাকিবুল যেরকম বলছে সেই রকম। আচ্ছা ওকে, বাকিরা কেউ কিছু বলবা নাকি? আমি শুধু ওদেরই পড়াচ্ছি, বাকিরাও কিছু বলতে পারো চাইলে। কার কাছে কি মনে হয়? এনিওয়ান? স্যার আমার মনে হয় যে যেই ফাইবার গুলার কোয়ালিটি সেম টাইপের ওগুলার জন্য আলাদা মেশিনারিজ, আর যেগুলা একটু ডিফারেন্ট হবে, সেম প্রপার্টিজ থাকবে, ওগুলার জন্য আলাদা। ভেরি গুড, একটা পয়েন্টস তুলে ধরছেন। এটাই আসলে জানতে চাচ্ছিলাম যে আমার জন্য কিন্তু আসলে এই আলাদা আলাদা করে যদি আমি কম্বিনেশন করে করতে যাই, তাহলে দেখতে হবে যে আমাকে 1 লক্ষ মেশিন বানাইতে হবে, 1 লাখ টাইপের মেশিন দিতে হবে। 1 লাখ টাইপের মেশিন কি আমি এই কাজটা করতে পারবো? সম্ভব না। এখন আসিফ একটা কথা বলছিল যে স্যার ন্যাচারালের জন্য হয়তো একরকম হতে পারে, ম্যানমেডের জন্য আর একরকম হইতে পারে। আমি একটুখানি, আমার এখানে আজান দিচ্ছে, হ্যাঁ আমি একটুখানি ব্রেক নেই। শিওর স্যার।
ওকে ঠিক আছে। হ্যাঁ, আমরা কই যেন ছিলাম যে মেশিনারিজ এর বিষয়টাই। মেশিনারি স্যার। আচ্ছা, মেশিনারিজ যে আমাকে 1 লাখ টাইপের হয়তো মেশিন বানাইতে হবে, কিন্তু সেটা কিন্তু আমি পারবো না। এখন আসিফ যেটা বলছিল যে ন্যাচারালের জন্য হয়তো বা একরকম হতে পারে, ম্যানমেডের জন্য আরেক রকম হতে পারে। ও কিসের উপর ভিত্তি করে এই কথাটা বললো? ক্যারেক্টারিস্টিক্স। যে ও ধরে নিছে যে ন্যাচারাল গুলো একই টাইপের, ম্যানমেড গুলো আরেকটা টাইপের। সো হ্যাঁ, এইভাবেই কিন্তু আমরা আসলে যাব। সেখানে শায়লার কথাটা খুব ভালো বলছে যে যাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো, যাদের প্রপার্টিস গুলো কাছাকাছি তাদের জন্য একরকম। হ্যাঁ, আমি জানি যে আমরা ডাইং যখন করতে যাব তখন তার মধ্যে কি কি দিব, তার মধ্যে আমি প্রেসার দিব, তার মধ্যে আমি হিট দিব, তার মধ্যে আমি পিএইচ দিব, অনেক ধরনের কিছু দিব। সো এই যে একই প্রপার্টিসের একটা ফাইবার, মনে করেন একটা আইডেন্টিক্যাল প্রপার্টিসের একটা ফাইবার, এই ধরনের ম্যাটারগুলো সে যদি সাস্টেইন করে যায় বা সেখানে যদি সে ভালো কাজ করে বা ভালো রেজাল্ট দেয়, তখন আমি ধরে নিতে পারি যে ওর মতো যে ফাইবারগুলো আছে তারাও এই ধরনের কাজই করবে বা তারাও এই ধরনের রেজাল্টই দেবে, মোরলেস সেম দেওয়ার কথা। সো ব্যাপারটা আসলে ডিপেন্ড করবে ওইটার উপর যে আমি মেশিনগুলো নিব। যে একটা মেশিন হয়তো বা ধরে নেন যে এই যে কটনের কথা বললাম, কটন আর হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইস, এদের ডাইং করার জন্য ধরে নিলাম যে 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দরকার হয়, অর্থাৎ 90 ডিগ্রি টেম্পারেচারের নিচে হবে না। এখন আমি একটা মেশিন নিলাম যে মেশিনটা সবকিছু ঠিক আছে, বাট সেই মেশিনটায় 60 ডিগ্রির উপরে টেম্পারেচার ওঠানো যায় না। তাহলে এরকম যদি ঘটে, আমি কি ওই মেশিনটা নিয়ে কাজ করতে পারবো? না স্যার। না স্যার। দ্যাট মিন্স আমাকে দেখতে হবে যে আমার এটার যে ইন্টারনাল কেমিস্ট্রি, আমার যে ফাইবার এবং ডাইসের যে কেমিস্ট্রিটা আছে সেটার জন্য, এবং আমার যে রিকোয়ারমেন্টসটা আছে সেইটা এই মেশিনটা ফুলফিল করতে পারতেছে কিনা। যদি এরকম হয় যে হ্যাঁ ফুলফিল করতে পারছে, তাহলে আমি সেটাকে নিব, আর যদি না হয় তাহলে আমি কি করব না, ওটাকে নিব না। তো ডিপেন্ড করতেছে মেইনলি এই ফর্মের উপর, তারপর আসতেছে টাইপসের উপর, এবং এরপরে আসতেছে এই যে ডাইসটা যে আছে বা কেমিক্যালসটা যে আছে তাদের রং প্রডিউস করার জন্য কি কি জিনিস দরকার, কি পিএইচ দরকার, কি টেম্পারেচার দরকার, কি প্রেসার দরকার, সেই প্রেসারটা এই মেশিনটা দিতে পারছে কিনা কালেক্টিভলি সবকিছু মিলায়, তখন কিন্তু আমি মেশিনারিজটা চুজ করব। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, মেশিনারিজ হয়ে গেল। এখন কি লাগবে স্যার? ইউটিলিটিস। ইউটিলিটিস লাগবে। ইউটিলিটিস মানে কি কি? ওয়াটার, গ্যাস, ইলেকট্রিসিটি, ম্যান পাওয়ার। ওয়াটার লাগবে, ওয়াটার ছাড়া আমরা ডাইং করতে পারবো না, প্রথম দিনই পড়ছিলাম, ওয়ান কাইন্ড অফ মিডিয়াম এটা। তারপর কি গ্যাস লাগবে, আমরা জানি যে হিট লাগে, হিট কার মাধ্যমে জেনারেট করব, হয়তোবা গ্যাসের মাধ্যমে করব, স্টিম জেনারেট করব। ইলেকট্রিসিটি লাগবে, মেশিন চালাতে গেলে অবশ্যই ইলেকট্রিসিটি লাগবে। ম্যান পাওয়ার ছাড়া সব কোনো আমাদের এখন পর্যন্ত কোনো কিছু অটোমেটিক না, ম্যান পাওয়ার আমাদের দরকার হয়। সো এগুলো সব চলে আসছে। ধরেন র ম্যাটেরিয়াল পাই গেছে, সেটা ওয়াইজ কালারেন্স নিছি, সেটা ওয়াইজ কেমিক্যালস নিছি, সেগুলো ওয়াইজ মেশিনারিজ নিছি। ইউটিলিটি সাপ্লাইস আমার জন্য ভেরি গুড, সুপারব আছে। এখন কি ডাইং করতে যেতে পারবো নাকি এখনো আমাকে কিছু না কিছু নিয়ে থিঙ্ক করতে হবে? এখন তো আর কিছু আছে স্যার? কন্ট্রোলিং প্যারামিটার একটা। এক্স্যাক্টলি। এখনই আমি ডাইং করতে চাইলেই যে কোনো আমার মন মতো ডাইং করতে পারবো না, আমাকে কি করতে হবে, কিছু কিছু স্পেসিফিক প্যারামিটার কন্ট্রোল করতে হবে। সেই প্যারামিটারগুলো কি এটা আমরা একটু দেখি। এবং এই যারা ছিলেন সুপ্ত, রকিবুল আর হচ্ছে শায়লা, আপনাদের ধন্যবাদ। পরবর্তীতে কে কে আছেন পরবর্তীতে? স্যার এখানে অক্সিলারিসটা কেন আমরা অ্যাড করলাম না স্যার? ওটাও আচ্ছা, তো গুড, বললেন না। ভেরি গুড, গুড কোশ্চেন। অক্সিলারিসটা আমরা এখানে কেন অ্যাড করলাম না? অক্সিলারিসের সাথে সম্পর্ক স্যার কার কার ছিল দেখছেন এর আগে? স্যার খরচটা দূর করবে স্যার, সারফেস টেনশনটাকে কম রিডিউস করবে স্যার। যাই হোক, সম্পর্কটা আসলে কার কার সাথে ছিল? সম্পর্কটা কি আমার মেইনলি ডাইং এর কথাই বলছিলাম যে দুইজন কে, একজন হচ্ছে ফাইবার আর একজন হচ্ছে ডাইস বা কালারেন্স। এদের সাথে কি তার কোনো সম্পর্ক ছিল? না স্যার, এদের সাথে ডাইরেক্টলি ছিল না। এদের সাথে কিন্তু ডিরেক্টলি কোনো সম্পর্কটা ছিল না, রাইট? এখন এদের সাথে যেহেতু ডিরেক্টলি সম্পর্ক ছিল না, সেই ক্ষেত্রে আমি কোন ডাইস নিলাম, কোন ফাইবার নিলাম সেটা আসে যায় ওর, সেটার জন্য সেটার উপর ডিপেন্ড করে কি আমাকে অক্সিলারিস নিতে হবে? আমি যেহেতু পানি দিয়েই ডাইং করতেছি, তার মানে সবার জন্য আমার ওয়েটিং এজেন্ট লাগবে। আমি যেহেতু আমার ফোম যদি দূর করতে হয়, সবার জন্য আমার অ্যান্টি ফোমিং এজেন্ট লাগবে। আমি যেহেতু খরতা দূর করতে চাচ্ছি, আমার সবার জন্য সিকুয়েস্ট্রিং এজেন্ট লাগবে। এগুলোর সাথে তো ডিপেন্ড করে না। অক্সিলারিস তো মোটামুটি সবার জন্য সেম, মোরলেস, হয়তো দুই একটা বেশি কম হইতে পারে। ক্লিয়ার? জি স্যার, বুঝছি। আচ্ছা, এই জন্য এটা আমাকে এত বেশি আমি জোর দেই নাই। আচ্ছা, পরে আসেন কন্ট্রোলিং প্যারামিটারস। আচ্ছা, এরপরে কে আছেন সিরিয়ালে? কে আছেন? স্যার অয়ন আছে, আইডি 37। আইডি 37 অয়ন, আর কে? আর হচ্ছে সোহাগ হোসেন হৃদয় 38। আচ্ছা, হৃদয় এন্ড অয়ন আছো তোমরা? জি স্যার, আছি স্যার। জি স্যার। সোহাগ আর অয়ন কোথায়? অয়ন শুনতে পাচ্ছ? অয়ন মনে হয় নাই। এরপর আছে আকজার, কি নাম? 39 আইডি কার্ড। আচ্ছা, জাইফ। ওকে, জাইফ থাকো আমার সাথে। হ্যাঁ, সোহাগ এন্ড জাইফ। তার নাম হচ্ছে
ওকে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, যাই পারবেস থাকো, সমস্যা নেই। ওকে, পরবর্তীতে আমরা চলে যাই পরের স্লাইডটাতে। দেখো পরের স্লাইডে কি আছে আমরা দেখি যে কন্ট্রোলিং প্যারামিটারস, আসলে আমাকে কি কি বিষয় কন্ট্রোল করতে হবে। আমি কিন্তু সব পাইছি, যে আমার কাছে সবকিছু আছে, এখন আমি ডাইং শুরু করব। এবার আসেন যে আমরা জানি যে আমরা ডাইং বা যে কোনো ওয়েট প্রসেস যদি করতে চাই সেখানে আমাকে কি লাগবে, লিকার নিয়ে কাজ করতে হবে বা লিকুইড নিয়ে কাজ করতে হবে। এখন আমি কতটুকু লিকার নেব বা কতটুকু লিকুইড নেব আমার মনের মতো, ধরেন 100 কেজি ফেব্রিক আমি ডাইং করতে যাচ্ছি, কতটুকু লিকার নেব? আচ্ছা রেশিও আছে স্যার, 1 কেজির জন্য বলছিলাম স্যার 100 কেজির উপরে লাগে, 160 কেজি। আচ্ছা 1 কেজির জন্য কতটুকু নেব সেটা ধরেন। আর 1 কেজির জন্য 160-70 কেজির উপরে লিকুইড লাগে। কত 1 কেজির জন্য কত লিকুইড লাগে? 160 কেজি। কোত্থেকে পেলেন এই ডাটাটা? স্যার এরকমই তো মনে হয় প্রথম শুনছিলাম একদিন। না না, এই হয়তো ভুল শুনছেন আসলে। 60 কেজি কেন? আচ্ছা একটু ব্যাপারটা একটু ক্লিয়ার করি। 60 কেজি কে বললো? রাইট বলছো, 60 বা 70 লিটারই লাগে। হ্যাঁ, তবে সেটা কালেকটিভ সবগুলো প্রসেসের জন্য। ওয়েট প্রসেসে লাগে হচ্ছে 1:60, অর্থাৎ 60 লিটার। 1 কেজি কাপড়ের জন্য 60 লিটার লাগে। হ্যাঁ, এই কথাটা সত্য, তবে কথাটা হচ্ছে আসলে ওয়েট প্রসেসের জন্য লাগে। আমি বলি নাই যে ডাইং এর জন্য লাগে। ওয়েট প্রসেসের মধ্যে কি কি আছে তমাল স্যার অলরেডি পড়ানো শুরু করছে। স্কাউরিং আছে, ব্লিচিং আছে, মার্সারাইজিং আছে, তারপর কি ওয়াশিং আছে প্রত্যেকটা প্রসেস শেষে, বা তারপরে কি আছে ডিসাইজিং আছে, তারপর কি আছে ডাইং আছে, এরপর আফটার ট্রিটমেন্ট আছে। সব প্রসেসগুলো যখন আমি শেষ করব তখন আসলে 70 লিটার লাগে বা তখন 80 লিটার লাগে। কিন্তু আসলে কিন্তু একটা প্রসেসের মধ্যেই কিন্তু আমি বলি নাই যে আসলে 80 লিটার লাগে, বা কেউ বলে নাই বা বলবেও না। বুঝা গেছে? এই জায়গায় কিন্তু আপনাদের একটু ব্যাপারটা গোলা ফেলানো যাবে না, যে একটা বাদ অনেকগুলা বাদ। ওয়েট প্রসেস মানে কিন্তু অনেকগুলা বাদ, এবং প্রত্যেকটা বাতের শেষে আমাকে আফটার ট্রিটমেন্টে যেতে হয়, ওয়াশিং এ যেতে হয়, সোপিং এ যেতে হয়। সবগুলা মিলায় আমি কি বলতেছি যে 1 কেজির জন্য হয়তো 100 লিটার লাগে, 80 লিটার লাগে, 70 লিটার লাগে মোটামুটি। বুঝতে পারছেন কি? জি স্যার। তো এটা কিন্তু আসলে একটা বাতের জন্য না। এবার আসেন যে আমি কিন্তু স্পেসিফিকলি একটা বাত নিয়ে কথা বলতেছি এখন। সেটা কোন বাত? ডাইং বাত। ওকে, ডাই বাত। এখন আসি এই ডাই বাতে আসলে কতটুকু পানি দরকার। আপনি কি আপনার ইচ্ছা মতো পানি নেবেন? কত? 1 কেজির জন্য 6 কেজি থেকে 7 কেজি বা 7 লিটার। 1 কেজির জন্য 6 কেজি থেকে 7 কেজি। এটা আমি বলছি যে আমাদের কান্ট্রিতে আমরা সাধারণত এটা ইউজ করে থাকি। তার আগের লাইনটা একটু পড়েন। তার আগের লাইনটা Material to liquor ratio generally more the water more the quality. আচ্ছা এবার আসেন, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি কি বলছি? আমি বলছি যে 1:6 আমাদের কান্ট্রিতে আমরা সাধারণত এটা মেইনটেইন করি। কিন্তু তার আগে আরেকটা কথা বলে নিছি যে যত বেশি পানি দিবেন, যত বেশি লিকার রেশিও বাড়বে, তত বেশি কি কোয়ালিটিটা ভালো পাবে। ক্লিয়ার? তার মানে 1 কেজির জন্য আমি 50 লিটার নিলে ভালো হবে, 30 লিটার নিলে অনেক ভালো হবে, 20 লিটার নিলে ভালো হবে, কিন্তু তারপর আমি এটার মধ্যে আছি। এর কারণটা কি? রাইট। সোহাগ আর কিছু অ্যাড করতে পারবা? সাশ্রয় করতে যাওয়ার পরও আমি কেন 6 বা 7 থামলাম, এটা তুমি বলো। জাইফের কথা রাইট, পানি সাশ্রয় করা। সোহাগ আমাকে বলো যে 6 বা 7 আমি কেন থামলাম। পানি সাশ্রয় পানি নিলে স্যার যে কাজের জন্য নিচ্ছে ওইটা একদমই হবে না, এইজন্য সর্বনিম্ন এই পর্যায়ে আসছে। দুজনের কথাই রাইট, যে আমরা যখন 1 কেজির জন্য যদি 20 লিটার পানি নেই, এটা আমার কাছে কিছু মনে হচ্ছে না। বাট আমি যে ফ্যাক্টরিতে জব করতাম সেই ফ্যাক্টরির এভারেজ প্রোডাকশন ছিল হচ্ছে 20 টন। 20 টন মানে কি স্যার? 20,000 কেজি। এখন 20,000 কেজি আর একটা ধরেন আমাদের টোটাল ফ্যাক্টরি আছে কতগুলো? 500 গুলো, এভারেজ 500 ফ্যাক্টরি। তাহলে 500 কে যদি 20,000 দিয়ে আমরা গুণ করি, তাহলে প্রত্যেক দিনের প্রোডাকশন বাংলাদেশে কত আছে? ধরেন অনেক হয়ে যাবে, আসলে কোটির কাছাকাছি চলে যাবে। যাই হোক, মানে এই যে কোটি 1 কোটি কেজি কাপড় যদি আমরা প্রত্যেকদিন ডাইং করি, সেখানে যদি আমি 1:6 এর জায়গায় 1:7 করি, অর্থাৎ আমি সেখানে যদি মাত্র 1 বাড়ায় দেই, তাহলে দেখতেছেন প্রতিদিনে কি পরিমাণ পানি আমার বেড়ে যাচ্ছে। রাইট? সো এটা এই জন্যই জায়েদ যেটা বলছে যে পানিকে আমাদের সাশ্রয় করতে হবে। হ্যাঁ, আসলে পানিকে সাশ্রয় করার জন্যই আমরা যত কোয়ালিটি ভালো হোক না কেন, আমি কিন্তু চাইলেই এই জন্য বেশি পানি ব্যবহার করতে পারতেছি না। আমি সেখানে কি করতেছি? নামাইতে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নামাই নিয়ে আসছি, 6 বা 7। আচ্ছা এবার আসি যে 6 বা 7 কেন নামাইলাম। সেখানে সোহাগ বললো যে এটার নিচে মেইন কাজটা হবে না। কাজটা তো আসলে ডাইং করা, ডাইং আসলে হবে, বাট একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হয়, একটা কোয়ালিটি মেইনটেইন করতে হয়। হয়তো বা 1:6 এর নিচে গেলে সেই কোয়ালিটিটা মেইনটেইন হয় না। ক্লিয়ার? জি স্যার।
সো আমাদের টার্গেটটা থাকবে যে আমার যে রিকোয়ার্ড কোয়ালিটি আছে, রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড আছে, সেটাকে আমি মেইনটেইন করব। সেটার জন্য আমি যত কম পানি নিয়ে পারি সেটাই করব। ক্লিয়ার? জি স্যার। এই কাজটাই কিন্তু আমরা নরমালি করে থাকি। এই জন্যই দেখা গেছে যে ডাইং টাইমে হয়তো 1:5 এ করছি, না হলো না, 1:6 এ করছি, ওকে ঠিক আছে, বা 1:4 এ করতেছি, হচ্ছে না, তাহলে কি করব? 1:5 করি, 1:5 এ করতেছি, না এখনো হচ্ছে না, তাহলে কি করব? 1:6 এ যাই, হ্যাঁ 6 এ দেখলাম যে ঠিক আছে, এবার মোটামুটি কোয়ালিটিটা স্ট্যান্ডার্ড ধরা চলে, আচ্ছা ঠিক আছে, 1:6 এ করব। আমি জানি 1:6 এ যেহেতু হইছে, 1:7 এ করলে অবশ্যই হবে, এটা করলে অবশ্যই হবে, 9 এ করলে অবশ্যই হবে, কিন্তু আমার টার্গেট ওইটা যে আসলে আমি কত কোম্পানি ব্যবহার করে আমার রিকোয়ার্ড কোয়ালিটিটা মেইনটেইন করতে পারি। বুঝতে পারছো? আচ্ছা ওকে, এরপর আরেকটা জিনিস দেখো, এরপর কি আছে? টেম্পারেচার। আচ্ছা টেম্পারেচার। এবার টেম্পারেচারের রেঞ্জ দেখো, আমি একটা রেঞ্জ লিখে দিছি যে টেম্পারেচার রেঞ্জটা কত? 30 ডিগ্রি থেকে 220 ডিগ্রি। 220 ডিগ্রি, রাইট। 30 থেকে 220, এটা কার জন্য? স্যার ফাইবার জন্য, বিভিন্ন ফাইবারের জন্য। এটা কার উপর ডিপেন্ড করে? ডিফারেন্ট ডাইস এন্ড ডিফারেন্ট ফাইবার। সো এই যে হিউজ একটা রেঞ্জ দেখেন, 30 থেকে 220, অনেক বড় একটা রেঞ্জ। সো একটা ফাইবার বা একটা কম্বিনেশন, আমি কিন্তু কম্বিনেশন যখন বলবো তখন ধরে নেবেন যে কটনের সাথে হয়তো ডিরেক্ট কে বা কটনের সাথে রিঅ্যাক্টিভ কে, এটা একটা কম্বিনেশন, যে কটন ফেব্রিক ডিরেক্ট ডাইস, এটা একটা কম্বিনেশন, কটন ফেব্রিক রিঅ্যাক্টিভ ডাইস, এটা আরেকটা কম্বিনেশন। তো একটা কম্বিনেশনের জন্য কি আসলে এই লেভেলের রেঞ্জ আসতে পারে বা আসা উচিত? না স্যার। দ্যাট মিন্স এই যে আমি যেটার কথা বলতেছি যে 30 থেকে 220, এটা কার জন্য? এটা আসলে এটা সব ধরনের ডাইস এন্ড ফেব্রিক। রাইট, সব ধরনের কম্বিনেশনের জন্য, সব ধরনের ফাইবার এবং সব ধরনের ডাইস। সবাইকে সবার দ্বারা অবশ্য ডাইং করাও যায় না, কিন্তু এরকম তো হবে যে একটা ফাইবারকে একাধিক ডাইসে ডাইং করা যেতে পারে। ধরেন আপনার কাছে অ্যাভেলেবল আছে 10টা ফাইবার, সরি 10টা ডাইস, তার মধ্যে 10টাকে দিয়ে হয়তো ওই ফাইবারটাকে আপনি ডাইং করতে পারবেন না, কিন্তু 4টাকে দিয়ে তো অ্যাটলিস্ট ডাইং করতে পারবেন নাকি? সো এরকম একটা বিষয় যে যার সাথে যার কম্বিনেশন হবে, একটা কম্বিনেশনের জন্য এত বড় একটা রেঞ্জ আপনি অবশ্যই নিতে পারবেন না। আমি যেই রেঞ্জটা লিখছি সেটা সবার জন্য সত্য। যেমন ধরে নেন রিঅ্যাক্টিভ ডাই সাধারণত 60 ডিগ্রিতে ডাইং করা হয়, ডিরেক্ট ডাই সাধারণত 90 ডিগ্রিতে ডাইং করা হয়, ডিসপার্স ডাই দিয়ে সাধারণত 140 ডিগ্রিতে ডাইং করা হয়, ব্যাড ডাই দিয়ে সাধারণত 100 ডিগ্রিতে ডাইং করা হয়। সো ব্যাপারটা দেখছেন যে এক একটা এক এক জায়গায় আছে। এর জন্য রেঞ্জটা যখন আমি শুধু ব্যাড ডাই যখন বলবো তখন বলবো 90 থেকে 100, রেঞ্জ কিন্তু কমে যাবে। আমি যদি বলি পলিস্টার ফেব্রিক, সরি ডিসপার্স ডাই, তখন কিন্তু বলবো 130 থেকে 140, রেঞ্জ কিন্তু তখন অনেক কম। বুঝা যাচ্ছে? জি স্যার। মেইনলি আসলে টেম্পারেচারটা ডিপেন্ড করে হচ্ছে কোন কম্বিনেশনটা আমি লিখছি। ওকে, তারপর এটা কি আছে? পিএইচ। পিএইচ একদম সেম টেম্পারেচারের মতই, যে পিএইচ এর রেঞ্জটা আমি বলে দিচ্ছি 4 থেকে 12 পর্যন্ত, এটাও ডিফারেন্ট টাইপস অফ ডাইসের উপর ডিপেন্ড করে। এখন আপনারা আসেন টাইট্রেশন কথা মনে আছে স্যার? টাইট্রেশন প্রথম কেমিস্ট্রিতে ফার্স্ট ইয়ার কোশ্চেন, ইন্টারমিডিয়েট কোশ্চেন, ঠিক না? জি স্যার। যারা এমএসসি আছেন তারা তো অনেক ভালোভাবে হয়তো করছেন, আর যারা ঢাকা কলেজে আছেন তারা তো নিশ্চয়ই খুব ভালোভাবে নষ্ট করছেন, কেমিক্যালস নষ্ট করছেন। জি স্যার, ঢাকা কলেজে থাকে স্যার অনেক কেমিক্যাল নষ্ট। জি স্যার, এইগুলো অনেক কেমিক্যালস নষ্ট করছেন, সেটা আমি জানি। আচ্ছা যাই হোক, এখন একটা বিষয় হচ্ছে যে যখন আমরা টাইট্রেশন করতে যাই তখন কি করি? আমরা ইন্ডিকেটর ব্যবহার করি, ফেনলফথ্যালিন বলেন নাকি মিথাইল বলেন, এই যে ব্যাপারগুলো। হ্যাঁ, আসলে ফেনলফথ্যালিন কি? কখনো কি মাথায় আসছে যে ফেনলফথ্যালিনটা কেন এই কাজটা করে? জি স্যার আসছে। কেন বলেন, কেন করে? স্যার এটা এই ফেনলফথ্যালিন বা মিথাইল অরেঞ্জ, এটা হচ্ছে অম্লীয় বা ক্ষারীয় টাইপের নির্দেশক, যারা হচ্ছে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে তাদের বর্ণ পরিবর্তন করতে পারে। এই যে আপনি যেটা বলতেছেন না নির্দেশক, এটা বলবো কেমিস্ট্রি। আমি যদি বলি, আমি বলবো যে ফেনলফথ্যালিন হচ্ছে একটা ফ্যালাইন টাইপের ডাইস, আচ্ছা মিথাইল অরেঞ্জটা হচ্ছে একটা অ্যাজো টাইপের ডাইস। মানে আমার কাছে ব্যাপারটা কিন্তু মানে কথা সেম, কাজ সেম, কিন্তু আসলে আমি এটাকে চিনি অন্যভাবে চিনবো বা অন্যভাবে বলবো। এই যে ফেনলফথ্যালিন তারা ফ্যালাইন টাইপের ডাইস, দ্যাট মিন্স দেখেন যে সে কি করতেছে, আমরা জানি যে সে তার পিএইচটা যখন ক্ষারীয় থেকে অম্লীয়তে চলে যাচ্ছে তখন সে কি করতেছে? সে কালার শো করতেছে। দ্যাট মিন্স সে আসলে এতক্ষণ পর্যন্ত আমি আগেই বলছি যে ডাইং করার জন্য বা কালার দেওয়ার জন্য প্রত্যেকটা ডাইসের একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট দরকার। সেই এনভায়রনমেন্টগুলো কি কি? সেই এনভায়রনমেন্টগুলো হয়তো এই যে আমি লিখছি, টেম্পারেচার, টাইম, প্রেসার, হিট, পিএইচ, এই জিনিসগুলো নাকি? সো আমি যেহেতু বলতেছি ওইটা একটা ডাইস, সে আগে তার সুইটেবল কন্ডিশন বা সুইটেবল এনভায়রনমেন্ট পায় নাই, তার জন্য সে তার রং শো করে নাই। বাট যখনই সে তার সুইটেবল কন্ডিশনে চলে গেছে, তার এনভায়রনমেন্ট চলে গেছে, তখন কিন্তু সে দিচ্ছে আমি একটা কালার দিয়ে আমার কাজ ক্লিয়ার। দ্যাট মিন্স এই যে ডাইসগুলো প্রত্যেকটা ডাইসের জন্য কিন্তু ব্যাপারটা সেম। সে তার নির্দিষ্ট পিএইচ এ না গেলে কিন্তু কালার দিবে না, সে কিন্তু তার নির্দিষ্ট এনভায়রনমেন্টে না গেলে কালার শো করবে না, কালার প্রডিউস করবে না। বুঝতে পারছো?
জি স্যার। সো এই যে পিএইচ এর যে রেঞ্জটার কথা বলতেছি, যে বড় একটা রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু সবার জন্য, সকল কম্বিনেশনের জন্য। ডিসপার্স ডাইসের কথা যদি বলি, সে 5 থেকে 5.5 পিএইচ এর মধ্যে গেলে কালার দিয়ে দিবে, কালার প্রডিউস করবে, যে কালারটা হচ্ছে স্টেবল হবে। রিঅ্যাক্টিভস এর কথা যদি বলি, সে 10 থেকে 11 এর মধ্যে গেলে কালার দিয়ে দিবে, কালারটাকে স্টেবল করবে। যদি ফ্যাটের কথা বলি, সে 12 থেকে 13 এর মধ্যে গেলেই ডাইন করবে। যদি আমি ডিরেক্টের কথা বলি, সে 8 থেকে 9 এর মধ্যে গেলে বা 7 থেকে 9 এর মধ্যে গেলেই সে তার কালারটা দিবে। এবং এটা কি ব্যাপারটা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যাদের কেমিস্ট্রি থেকে একটু ভয় আছে তারা কিন্তু ভয় পাবে না। হ্যাঁ, আমাদের এরপর অনেক কেমিস্ট্রির মধ্যে যেতে হবে। স্যার কেমিস্ট্রি মজা লাগে? জি, কেমিস্ট্রি মজা লাগে। কেমিস্ট্রি মজা লাগে, আমার অবশ্য মজা লাগতো না। ওকে, তাহলে যে এই যে পিএইচ এর ব্যাপারটা বললাম, এটা টেম্পারেচারটা সেম। টাইমটা দেখুন একটু, টাইম হচ্ছে 1:05। আমি ওটা বলি নাই, আমার কন্ট্রোলিং প্যারামিটারস এর টাইম দেখতে বলছি। স্যার 2 থেকে 90 মিনিট। স্যার 2 থেকে 90 মিনিট। রাইট, 2 থেকে 90 মিনিট ডিপেন্ড করে কার উপরে, সেটা দেখেন। ডাইস পাইপার শেড। এই দুই ব্যাপারটা তো বুঝতে পারছেন না, কম্বিনেশনের কথাটা বুঝতে পারতেছেন। সাথে একটা নতুন জিনিস যুক্ত হয়েছে, সেটা কি দেখেন? 8%। 8% এর কথা মনে আছে? স্যার একটু বললেই স্যার মনে পড়বে। আমি কেন বলবো, সোহাগ কি মনে করো তো? রাইট, স্যার ডাইসের পার্সেন্টেজ ফেব্রিকের মধ্যে, ডাইসের পার্সেন্টেজ ফেব্রিকের মধ্যে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে না আসলে ওয়েটটা নিছিলাম, যে আসলে যে ফেব্রিকটাকে ডাইন করতেছি বা যে ম্যাটেরিয়ালটাকে ডাইন করতেছি তার ওয়েটের কত পার্সেন্টেজ ওয়েটের আমি আনবো, ডাইস দিব। যদি 100 কেজি হয়, যদি বলে 1% শেড, তার মানে কয় কেজি ডাইস দিতে হবে? 10 কেজি। কত? বুঝতে পারিনি কোশ্চেনটা। 100 কেজি ফেব্রিককে ডাইং করব, 1% শেড যদি বানাইতে চাই, কয় কেজি ডাইস নিতে হবে? স্যার 1 কেজি। স্যার 1 কেজি, রাইট। এটাই যে আসলে ফেব্রিকের ওয়েটের কত কেজি ডাই নিচ্ছি, এই আর কিছু না। ওকে, এখন দেখেন শেড পার্সেন্টেজের উপর টাইমটা কিভাবে ডিপেন্ড করে। বাকিগুলো তো বুঝছেন, ওইগুলো তো বোঝানোর কিছু নাই, কম্বিনেশনের কথা তো বোঝানোর কিছু নাই। জাস্ট এটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে আমি যদি বলি 1% এর শেড, হ্যাঁ ধরে নেন আমি একটা কম্বিনেশন ধরলাম, রিঅ্যাক্টিভ এন্ড হচ্ছে কটন, এটাকে ডাইং করতে যাচ্ছি, এখানে একটাকে নিচ্ছি 1% শেড। এখন 1% শেড মানে হচ্ছে সেখানে কত আছে? 1 কেজি, 100 কেজিকে ডাইং করতে যাচ্ছি। আরেকটা নিলাম 2% শেড, সেখানে তাহলে কত কেজি আছে? 2 কেজি। 2 কেজি। এখন ধরে নিলাম 1 কেজির মধ্যে 1 কোটি পরিমাণ ডাইস পার্টিকেল আছে, 1 কোটি পরিমাণ ডাইস মলিকুল আছে ধরেন। তাহলে 2 কেজি যেটার মধ্যে আছে বা 2% যেটার মধ্যে আছে, সেখানে কতগুলো আছে? 2 কোটি। 2 কোটি। এখন আপনারাই আমারে বলেন যে 1 কোটি যেতে যত টাইম লাগবে, 1 কোটি ধরেন আপনার 40 মিনিটে চলে যাচ্ছে, তাহলে 2 কোটি কতক্ষণ লাগবে? তার আর একটু বেশি টাইম লাগবে। 2 কোটি করতে আসলে একটু বেশি টাইম লাগে, কিন্তু এরকম না যে 40 মিনিট লাগছে দেখতে যে 80 মিনিট লাগবে, তা কিন্তু না। এমন না, একটু বেশি লাগবে। একটু বেশি লাগবে। কেন একটু বেশি লাগবে? কারণ হচ্ছে আমরা যখন যেটা পার্টিকেলের কণা বেশি ছিল তখন বেশি দ্রুত গেছে, এইজন্য দ্বিগুণ টাইম লাগবে না, একটু বেশি লাগবে। একটু লাগবে, কারণ হচ্ছে যে স্যাচুরেটেড কিন্তু না, এই কথাটা একটু মনে রাখতে হবে যে স্যাচুরেটেড না। যদি স্যাচুরেটেড হয়ে যেত সেই কথাটা আলাদা। যেহেতু স্যাচুরেটেড না, তার মানে তার এখনো তার জন্য সুযোগ আছে, সময় আছে। সে একটার সাথে আরেকটা তো ব্লক না, একজন তো আরেকটার সাথে ফিক্সড হয়ে যায়নি, যার জন্য সে অনেকগুলো নিতে পারতেছে, একের পর এক নিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসেন যে এখন আরেকটা কম্বিনেশনের কথা আপনি ধরেন, সেটা হচ্ছে ডিসপারশন পলিএস্টার বললাম। ডিসপারশনের যদি 1% হয়, সেখানে কতক্ষণ ডিসপারস ডাইস লাগবে? কতটুকু? 1 কেজি। 1 কেজি। 2% হয়, সেখানে 2 কেজি। এখন তার মানে আমি বললাম যে 1% এর জন্য কতক্ষণ লাগছিল? 40 মিনিট। 2% এর জন্য বললাম 60 মিনিট লাগবে। তার মানে যখন আমি ডিসপারসকে দিয়ে 2% ডাইং করতে যাচ্ছি, তখন কতক্ষণ লাগবে? 60 মিনিট। এই যে একটা ভুল কথা, হ্যাঁ 60 মিনিট কিন্তু না। কারণ এটা আগে এই কথাগুলো যদি আপনি বলতে চান যে আসলে শেড পার্সেন্টের উপর ডিপেন্ড করে বা শেড পার্সেন্টের কারণে বাড়ে, তখন আপনাকে এর আগে একটা কথা বলে নিতে হবে, কম্বিনেশনটা ফিক্সড রাখতে হবে। যে এই কথাটা, হ্যাঁ যখন রিঅ্যাক্টিভ এবং কটন মিলে ডাইং করতেছে, তখন তার ক্ষেত্রে 1% যতটুকু লাগবে, 2% তার চেয়ে বেশি লাগবে, কিন্তু এটা তো আলাদা একটা কম্বিনেশন। সেখানে তো এরকমও হতে পারে যে 2% যাওয়ার জন্য লাগছে আপনার 30 মিনিটস। জি স্যার, জি স্যার। ক্লিয়ার? জি স্যার। 2% যাওয়ার জন্য কিন্তু 30 মিনিটস লাগতেছে, কিন্তু যখন পলিস্টার এবং ডিসপারসের কথা বলতেছি, 2% যাইতে 30 মিনিটস লাগছে, তাহলে তখন তার 1% যেতে কতটুকু লাগবে? তার কম লাগবে। এবার কি বোঝা গেছে যে আসলে আমাদের বিষয়টা হচ্ছে যে কম্বিনেশনটা আগে ফিক্সড রাখতে হবে। কম্বিনেশনটা যখন ফিক্সড, তখন যদি শেড পার্সেন্টেজ বাড়ে, টাইম বাড়বে, কিন্তু একটার সাথে কিন্তু আরেকটার আপনি কম্পেয়ার করতে পারবেন না। যে কটন রিঅ্যাক্টিভের জন্য 1% যেহেতু 60 মিনিট, তার মানে ডিসপারস পলিস্টারের আর 2% এর জন্য আরো বেশি লাগবে, এটা কিন্তু আপনি বলতে পারবেন না।
জি স্যার। সবাই কি বুঝছেন আমি কি বলছি? এটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার। স্যার ওই যে ডাইগুলো যে বিভিন্ন টাইমে কালার করছে, এটা ডাইগুলো যে বিভিন্ন টাইমে কালার করছে, মানে কোনোটা 5 মিনিটে কোনোটা 6 মিনিটে, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে স্যার? এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আসলে বিভিন্ন টাইমে কালার বলতে আপনি কি বলছেন যে আসলে মানে আমি স্যার রিঅ্যাক্টিভ ডাই কালার করতে একটা সময় লাগতেছে, ডিসপার্স ডাই কালার করতে আরেকটা টাইম লাগতেছে স্যার, এই জিনিসটা স্যার। হ্যাঁ স্যার, কালার করা বলতে আমি কিন্তু আগে যেটা বলি সেটা হচ্ছে যে অ্যাটাচড হইতে, ফিক্সড হইতে, ফিক্সেশনের কথা বলছি না? জি স্যার। ওই ফিক্সেশনটা যে আসলে যে কোনো ভাবে তো অ্যাটাচ হয়। এখন কটনটা হয়তো বা বন্ড ক্রিয়েট করে, কিছু কিছু আছে বন্ড ক্রিয়েট করে না, বন্ড ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে যুক্ত হয়, কিছু কিছু আছে ট্র্যাপড হয়ে যায়, যে ভেতর এক একটার আসলে মেকানিজম এক এক রকম, এক এক ভাবে এক একটা ফিক্সড হয়। কিন্তু এই যে টাইমের কথা বলতেছি সেই টাইমটা হচ্ছে আসলে ও ওই কাজটা করতে কতটুকু টাইম লাগছে, ওই ফিক্সড হইতে, অ্যাটাচ হইতে ওর কতটুকু টাইম লাগছে। যদি সবগুলো যদি একই রকম হইতো তাহলে কিন্তু আমি এই যে কম্বিনেশনের জন্য কিন্তু আমার এই শেড পার্সেন্টেজ আলাদা করলে কিন্তু আলাদা আলাদা টাইম হইতো না, যদি একই রকম মেকানিজম হইতো। মেকানিজম গুলো আলাদা আলাদা দেখেই কিন্তু আমার কি টাইম গুলো আলাদা আলাদা লাগতেছে। জি স্যার। তুমি কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আসিফ, তুমি কি স্ক্রিনশট নিয়েছো? আমার শেয়ার নাই। হ্যাঁ স্যার, আমি নিয়ে নিছি স্যার, নিয়ে নিছি। কখন নিয়েছেন স্যার? তখন কয়জন ছিল? এখন তো দেখতেছি 29 জন, সর্বোচ্চ মনে হয় 31 জন ছিল। 32 ছিল। আচ্ছা, আর হচ্ছে স্যার কয়েকজন হচ্ছে মানে কানেকশন ডিসকানেক্ট হইছে আবার কানেক্ট হইছে এরকম আছে, ওটা আমি স্যার আপনাকে লিখে দিব না। দিয়ে সমস্যা নেই, অ্যাটেন্ডেন্সটা আমার কাছে খুব একটা ম্যাটার করে না, সমস্যা নাই। কারণ বসে থেকে আসলে ফিজিক্যাল প্রেজেন্স এটা কিছুই না। তো তোমরা এখানে ক্লাস করতেছো, যদি শিখতে পারো কিছু সেটাই আসলে কাজে লাগবে, আর শিখতে না পারলে এগুলোর কোনো দরকার নেই। আরেকটা স্লাইড ছিল, থাক আজকে আর পড়াবো না। কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এনিওন স্যার এই যে কন্ট্রোলিং প্যারামিটারস, তারপর এর আগে যেগুলো পড়ালেন এগুলো কি পরবর্তীতে আমরা প্রত্যেকটা মানে ফাইবারের জন্য কি আমরা আলাদা করে পড়বো নাকি এখানেই শেষ? আলাদা মানে শোনো, মানে স্যার মানে জুট ফাইবারের জন্য আলাদা করে এভাবে কি আলাদা করে পড়বো নাকি? আমি বলি এখন থেকে আমার কাজ কিন্তু আসলে ফাইবার না, ফাইবার বাসার স্যার পড়াইছে না, শেষ তাদের ক্যারেক্টারিস্টিক সে পড়াইছে। এখন আমার কাজ হচ্ছে ডাইস, আমার কাজ হচ্ছে ডাইস, যে আমি যেটা করব আমি এর পরের দিনই হয়তো বা দেখবো যে ডাইসের আমি ক্লাসিফিকেশন করবো, যে কি কি ডাইস আছে, প্রমিনেন্ট ডাইস আছে, আমি সেগুলো দেখবো। সেগুলো দেখার পর আমি যেটা করবো যে আমি একটা একটা করে ডাইস ধরবো, সেই ডাইসের হয়তো আমি প্রপার্টিস পড়াবো, তার হয়তো বা কেমিস্ট্রি পড়াবো, তার হয়তো বা মেকানিজম পড়াবো, তার হয়তো বা ক্লাসিফিকেশন পড়াবো, এবং হ্যাঁ বলে দেবো যে এই ডাইস গুলোর জন্য যখন মেকানিজম পড়াবো তখনই তো আপনি দেখবেন যে আসলে কোন ধরনের ফাইবারের সাথে সে আসলে ভালো অ্যাটাচমেন্ট হয়। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি এইভাবে বলবো যে এই ডাইসটা হয়তো সেলুলোজ ফাইবারের সাথে ভালো কাজ করতেছে, আমি কিন্তু বলবো না কটনের সাথে ভালো কাজ করতেছে, হয়তোবা বলবো কটনটা যেহেতু অনেক বেশি, জি স্যার বুঝতে পারছি। আমি কিন্তু বলবো যে এটার সাথে সেলুলোজের অ্যাটাচমেন্টটা এরকম, সেলুলোজটাকে সে এরকম করতেছে। সো আপনি এইভাবে বুঝতে পারবেন যে এটা ক্যারেক্টারিস্টিক্স এরকম, এটার প্রপার্টিজ এরকম, সেলুলোজের মধ্যে এই জিনিস আছে যার জন্য সেই এটা পারতেছে। কিন্তু আমি কিন্তু স্পেসিফিক ফাইবার ধরে পড়াবো না, আমি কিন্তু ধরে ধরে পড়াবো হচ্ছে ডাইস। আচ্ছা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। জি স্যার, জি। ওকে, আর কেউ? আজকে আইডি 1 থেকে 20 এর কোনো খবর নেই। 1 থেকে 20 আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? মানে আপনারা কি আসলে ক্লাসে ছিলেন? প্রথমেই তো শিওর হয়ে গেছেন যে আজকে 21 থেকে 40 পর্যন্ত জিজ্ঞেস করব বা তাদের নিয়ে কথা বলবো বেশি। জি স্যার, ওরা আজকে চিল করছে স্যার। ওরা আজকে অনেক চিল করছে, রাইট। আচ্ছা 1 থেকে 20 এর মধ্যে কেউ আমারে কিছু জিজ্ঞেস করেন, আর নাহলে ক্লাস শেষ হবে না, আরো পড়াই দিতে হবে। 1 to 20 আমি নিজে নিজে ধরলে কিন্তু একটু বিপদে পড়বেন, তো নিজেরাই কিছু বলেন। আমাকে ঘুরতে হবে? জি স্যার, আপনি ধরেন স্যার। আসিফ কে ধরেন স্যার? ধরবো আসিফ তো আমার সাথে সব সময়। আচ্ছা আসিফ, আমাদের আরেকজন সিআর কে, কি নাম যেন? স্যার আইডি 27 স্যার, মাহমুদুল হক তালুকদার। তালুকদার সাহেব আপনি কি আজকে ছিলেন? জি স্যার, আমি তো স্যার ইয়া করলাম স্যার। আপনি আমার সাথে ছিলেন কখনো? জি স্যার, আজকে ছিলাম। আজকে ছিলেন, আচ্ছা ওকে। আইডি নাম্বার 7 আছেন রিয়াদ সাহেব? यस স্যার। কি বুঝেন নাই বলুন। স্যার এখানে যে আপনি যে কন্ট্রোলিং প্যারামিটার যে বললেন বিভিন্ন যে টাইম রেঞ্জ লাগবে, ওটা কি যখন প্রোডাকশনে হবে তখন কি আমাদের মানে এটার কোনো নির্দিষ্ট আছে, মানে কোনটার বেশি টাইম লাগছে এটার জন্য বেশি হইতেছে, প্রোডাকশন লেট হইতেছে বা এরকম কিছু? অবশ্যই
টাইম বেশি লাগলে তো অবশ্যই এই ঘটনা ঘটবে, টাইম বেশি লাগলে তো লেট হবেই। সেজন্য আমাদের টার্গেটটাই থাকে হচ্ছে, ইঞ্জিনিয়ারদের টার্গেটটাই এরকম যে কত দ্রুত সময়ে কত ভালো কোয়ালিটি নিয়ে প্রোডাক্টটাকে নামায় দেওয়া যায়, টাইমটা শেষ করা যায়। টেক্সটাইলে টাইম ইকুয়াল টু মানি। ইয়াস, আগে প্রথম দিনই বলছিলাম টাইম ইজ মানি। রিয়াজ, আর কোনো কোশ্চেন? না শুনছো? স্যার। সব শুনছো তুমি? ইয়েস স্যার। শায়ান কুমার রয়, আইডি 14, তুমি আছো? জি স্যার, আছে স্যার। কিছু সমস্যা আছে কোনো? না স্যার, মোটামুটি সবটুকুই বুঝছি। সবটুকুই বুঝছো? আচ্ছা, তাহলে আমি মোটামুটি আজকে পর্যন্ত যা পড়াইলাম এটার সাপেক্ষে হয়তো কুইজ নিতে হবে না, যেহেতু তোমরা সব কিছু বুঝতে পারছো। কুইজটা কবে নেওয়া যায় আসিফ, বা কিভাবে নেওয়া যায়? স্যার কুইজ কি মুখে নেবেন? বুঝি নাই। স্যার কুইজ কি লিখিত আকারে নেবেন না স্যার মুখে? স্যার যে স্যার অনলাইন ফর্মে স্যার কুইজ নেওয়া যায়, আপনি চাইলে এক্সপ্রেস নিতে পারেন। সেটা যে কোনো ভাবে আই ক্যান হেল্প ইউ স্যার। এখন কথাটা হচ্ছে যে নিব কিনা, আপনারা কি রাজি কিনা আসলে? শফিকুল আরিফিন কি বলে? শফিকুল আরিফিন, স্যার আমরা দুই একজন বললে তো পরে আমাদের প্রবলেম হবে, গ্রুপে সবাই কি বলে আলোচনা করে বলতে হবে স্যার। আলোচনা করে বলতে হবে না, এই সৎ সাহসটা নাই। না স্যার, ইচ্ছার কথা বললে তো সমস্যা স্যার। হ্যাঁ রাইট, আমি আসলে যেটা বলি, হ্যাঁ আমি জানি ইচ্ছার কথা বলতে পারেন, আমার ক্লাসে বলতে পারেন, কোনো সমস্যা নেই। অন্যদের ক্লাসে না বললেও আমার ক্লাসে যা ইচ্ছা হবে বলতে পারবেন, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে সেই ইচ্ছাগুলো মানা হবে কিনা সেটা পরের কথা, বা হয়তো বা দেখবো যে আসলে ওই ইচ্ছাটা মানলে যদি খারাপ কিছু হয় তাহলে আমি মানতে পারবো না, চাইলেই কিন্তু বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার ক্লাসে অনেক ফ্লেক্সিবিলিটি আছে। তবে একটা বিষয় হচ্ছে যে আমি আসলে চাই আপনাদের এনগেজমেন্টটা বাড়াইতে। এখন কঠিন হয়ে যাচ্ছে আসলে এনগেজমেন্ট বাড়াইতে, বা এনগেজমেন্ট না বাড়াইলে আসলে শেখা হবে না, বাস্তবতা হচ্ছে এটা, কোনোভাবেই কাজ হবে না। একের পর এক আমি বলে যাবো এইভাবে, আপনারা হ্যাঁ হ্যাঁ করবেন, দু চারজনকে হয়তো এইভাবে এনগেজ করার চেষ্টা করবো, সে হয়তো ওই টপিকসটা বুঝবে, তার যদি ইচ্ছা না থাকে বাকি টপিকগুলো যেই লাভ সেই করবেই হবে। স্যার তবে স্যার অন্যান্য ক্লাসের থেকে আপনার ক্লাসে স্যার ইন্টারেকশন স্যার বেশি হয়েছে। আমার এইসব বলার দরকার নেই, এই সকল কিছু বললে আমাকে আসলে খুশি করা যাবে না, কারণ আমি আসলে অনেক কি বলবো যে ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি, যে আসলে আমি বুঝতে পারতেছি যেভাবে পড়ানো উচিত পড়ানোই যাচ্ছে না। সো এই ক্লাসটা আমার জন্য আসলে সুইটেবল না, এই অনলাইন ক্লাসটা। তো আপনাদের সাথে আপনাদের হেল্পই দরকার আসলে, যে কিভাবে এনগেজমেন্টটা বাড়ানো যায়। আমি এটা আপনাদের সাথে না সবার সাথে আলোচনা করি, সবার ক্ষেত্রে এই কাজটা করতে হবে। তো যেভাবে আপনারা শিখতে পারেন, আমাকে নতুন নতুন আইডিয়া দিতে পারেন যে স্যার এই কাজ করেন, এই কাজ করেন, হয়তো বা সেক্ষেত্রে ছেলেপেলেরা একটু বেশি বুঝবে। স্যার জুমের মধ্যে স্যার একটা পোল ক্রিয়েটের একটা অপশন আছে, প্রতিদিন ক্লাস শেষে আপনি পোলে হচ্ছে আমাদের 10টা কুইজ নিতে পারেন। ওখানে হচ্ছে স্যার দেখা যাবে যে আপনার মানে পোল অপশনটাতে যারা হচ্ছে সবচেয়ে বেশি ভোট দিবে যেটাতে, ওটা হচ্ছে আপনার মার্ক করে থাকে। তো তখন স্যার বুঝে যাবে যে আসলে সবাই বুঝতে পারছে কি, এবং স্যার কে কোনটা আনসার দিছে ওটা হচ্ছে স্যার আননোন থাকবে, ওটা হচ্ছে স্যার আপনিও দেখতে পারবেন। এটা একটা ভালো অপশন বলছেন। জি স্যার, আমি আগে কিছু সেশন করেছিলাম, ওখানে হচ্ছে স্যার সেশনটাকে ইন্টারেক্টিভ করার জন্য তারা হচ্ছে সেশন শেষে এরকম পোল ক্রিয়েট করে দেন হচ্ছে এনগেজমেন্ট বাড়ানোর ট্রাই করে। এরকম অবশ্য আমাদের কয়েকটা ট্রেনিং হয়েছে, সেখানেও সে বেশ কিছু সফটওয়্যারের কথা বলে দিছিল এরকম এই ধরনের ইয়াটা করার জন্য। এখন 1 ঘন্টা টাইম আমার কাছে অনেক কম মনে হয়, মাঝে মধ্যে ভাবি যে আজকে এতটুকু পড়াবো, হয়ে ওঠে না আসলে। চেষ্টা করবো এরপর থেকে হয়তো সিলেবাস কমায় দিয়ে এই কাজগুলো দিতে হয়তো বা মনোযোগ দেওয়ার জন্য। ভালো বলছো, থ্যাংক ইউ আসিফ। জি স্যার, তাহলে স্যার এনগেজমেন্ট বাড়বে আর কি স্যার। রাইট, আর কেউ? একটা বেজে গেছে, অনেক নামাজ পড়তে যাবে, বললে বলেন, আমরা শেষ করে দিব। আর মেবি নেই স্যার। আর কেউ বলবে না মনে হয়? আর কেউ বলবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আসিফ আমাকে মেইল করে দিও তোমার স্ক্রিনশট গুলো। ওকে স্যার, ওকে ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।